সে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং এখনও রানিং শিক্ষার্থী। আমি আর সে একই আমাদের শিক্ষা কার্যক্রম চলমান। তো সে হঠাৎ করে 3rd সেমিস্টারের পর সে ওই ফিল্ডটাকে কিছু সময়ের জন্য স্থগিত করে নিজে উদ্যোক্তা হওয়ার একটা সিদ্ধান্ত নিল। এবং আমি দীর্ঘদিন ধরে শুনতেছি সে নিচ্ছে চলমান এই সব কিছু সে নিজের হাতে, সে আর তার ছোটো ভাই নিজের হাতে, তাই তো সব কিছু নিজের হাতে তারা করছে। এবং সেই টাইমটা জার্নিটা খুব ব্যস্ত ছিল। আমরা সেই জার্নির গল্পটা শুনবো, বাট এখন আমরা আগে তার যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে দেখি। আর তোমরা হচ্ছে তাকে ওই যে মাইক্রোফোন দাও, সে তার উদ্যোগ ক্ষেত্র দেখাতে দেখাতে যেটা বলবে সেটা অন ক্যামেরা রেকর্ডিং থাকুক। তাহলে সেটা বেশি ভালো হবে। আমরা ভিতরে গিয়ে সবকিছু দেখে তারপর কথা বলবো। তোমার যখন মন চাই তুমি তখন কথা শুরু করো। এটা তোমার, এটা রাখো তুমি, দায়িত্ব। ওকে, সবাই একসাথে গেলে দেখি। তোমারটা মনে অন হয়নি মাইক্রোফোনটা। তুমি বলো। পরে দাও। ওকে, আচ্ছা এটা একটু বলি ফার্স্টে। সেটা হচ্ছে যে এই সেক্টরটা একটু সেন্সিটিভ। হ্যাঁ, সেন্সিটিভ থাকার কারণে আমরা যখন বাইরে থেকে হাঁটি তখন অনেক জাং বা জীবাণু ভিতরে আসতে পারে। তো সেই জন্য এই সিস্টেমটা। ওকে, এর মধ্যে বিষাক্ত কিছু দেওয়া নেই, তারপর জীবাণুনাশক দেওয়া আছে, তাতে গায়ে লাগলে কোনো সমস্যা হবে না আশা করি। আমরা গতদিন আমাদের এখানে একজন কৃষি ব্যাংকের এজিএম আসছিলেন। আচ্ছা, তো উনিও এই জিনিসটার কথা বলছিলেন যে একটা নতুন উদ্যোগ যখন নেওয়া হয়েছিল একটা শিক্ষার্থীর পক্ষ থেকে, তো সেরকম পুরো কাভারেজ করে তারপরে ভিতরে নিত সবসময়। হ্যাঁ, এটা সবারই উচিত। হ্যাঁ, কারণ একটা বিষয় কি, আমরা এখান থেকে শুরু করছি। প্রথমে যদি আমাদের কোনো একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা ফেলতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য ভালো, এবং ভালো যে ধারণা নিয়ে আসে যে না, আমাদের মধ্যে যে স্পিডটা সেটা আরো বেশি জায়গায়। কিন্তু আমরা যদি এখানে প্রথমেই যদি আমরা এখানে ড্যামেজ হই বা এখান থেকে যদি কোনো ভালো ফিডব্যাক না পাই, তো সেখান থেকে আমাদের মন মরা হয়ে যায় এবং আমরা এখান থেকে পিছুপা হয়ে যাই যে না, আমাদের দ্বারা মনে হয় সম্ভব না। এবং সেটা আবার ওইটা আমরা ব্যাক করি আমাদের পুরোনো যে প্রফেশনটা আছে সেটাতে। আচ্ছা, এখানে কোনো কর্মী নাই? না, এখানে কর্মী বলতে আমরা দুই ভাই আছি। হ্যাঁ, কারণ এখানে প্রথমে আমরা যদি কর্মী নিয়োগ করি সেখানে একটা টাকার ব্যাপার আছে, যেহেতু এটা টাকার ব্যাপারের কথা পরে আসি। মানে এইটা যে সাইজ আমি দেখতেছি, হ্যাঁ, এই সাইজটা তৈরি তোমাদের দুই ভাই দিয়ে? না, অবশ্যই এখানে কার্পেন্টার ছিল। হ্যাঁ, কিন্তু কিছু আমরা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে বলতে পারছিলাম তাদের। আর এখন পরিচালনা পরিচর্যা? হ্যাঁ, পরিচর্যা এটা আমরা দুই ভাই দ্বারাই এখানে সম্পন্ন হয়। সে আমাদের ছোট ভাই দেখাতে পারছে না, কারণ সে স্কুলে গেছে। সে যখন থাকে না আমি থাকি। তুমি তো জানো আমাদের বিএসসি যে ক্লাসটা সেটা শুক্রবার শনিবার, এবং শুক্রবার শনিবার তার স্কুল অফ থাকে। এই জন্য আমাদের এইটা হচ্ছে একটা সর্বোচ্চ পজিটিভ। এখন এখানে কত মুরগি আছে? এখানে আছে হচ্ছে 950। 950? যেহেতু গরম এই জন্য একটু কম করে ওঠানো। শীতকাল যখন আসবে তখন আবার বেশি উঠবে। এরা তো মনে হচ্ছে বেশ বড় হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, আজকে এদের বয়স চলে হচ্ছে 19 দিন। আর কতদিন থাকবে? তার মানে 19 দিন আজকে বয়স, 32 দিনে সেল হবে। 13 দিন থাকবে এখানে। তবে এখানে কিছু ব্যাপার আছে, যদি মুরগির কোনো প্রবলেম হয়, হ্যাঁ, এবং সেটা রিকভারি করা পসিবল না এবং অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা আগে থেকে সেল করে দিই। হ্যাঁ, যে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হয় 1 কেজি ওভার হয়ে গেলে। আচ্ছা, এবং এটা 1 কেজি ওভার হয় 19 দিনে হতে পারে যদি বেশি গ্রোথ থাকে, এবং ম্যাক্সিমাম 21 দিন বা 22 দিনে 1 কেজি হবে, পূর্ণ হবে। তো ওই সময় আমরা 1 কেজি চাইলে বিক্রি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে ওই সময় আমাদের যে প্রফিটটা সেটা অনেকটা কম হবে। তখন সিঙ্গেল বিক্রি করতে হবে? না, আমরা ওই সময় আমরা বিক্রি করে দিতে পারবো, পাইকারি বিক্রি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, পাইকারি। এখানে আরেকটা কথা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে উদ্যোক্তা আমি ঠিক আছে, কিন্তু এখানে আমি ওই যে প্রথমে যে রিস্কের যে বিষয়টা সেটা আমি একটু এড়াই চলছি। তার কারণটা হচ্ছে এখানে যে যত কিছু দেখতে পাচ্ছি এখানে সবকিছু একটা কোম্পানি কন্ট্রিবিউট করছে। আচ্ছা, ঠিক আছে, যেমনটা এই যে বাচ্চা বা ফিড, পিছনে ফিড আছে এবং আরো ফিডের ইয়ে আছে। আচ্ছা, তো ফিড, মেডিসিন, বাচ্চা সবগুলো কোম্পানি থেকে। এবং এটা এমন একটা সিস্টেম যে
যদি কোনো লস হয় বা যদি কোনো এখান থেকে মর্টালিটি অনেক বেশি হয় বা আমি তাদের কোম্পানিকে লাভ করে না দিতে পারি, সেক্ষেত্রে লসটা তাদের হবে। এখানে আমার কোনো লসের কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে তাদের একটা পলিসি। মানে তারা পুরো কর্মক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, শুধু আমাদের স্থানটা তোমরা শুধু তাদের সাথে একটা যুক্ত হচ্ছে এই। হ্যাঁ যুক্ত হচ্ছে। এখানে তারা প্রফিট করতেছে, কিন্তু এখানে কিছু ওই যে ইয়ে দেওয়া থাকে, রেস্ট্রিকশন দেওয়া থাকে। প্রফিট তো তারা করবে। ব্যাক টু ব্যাক যদি 2 চালান বা 3 চালান আমি যদি রেজাল্ট খুব খারাপ করি, তো এখান থেকে তারা উইথড্র করবে, আমাদেরকে আর ওই এটা দিবে না। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ওদের সিস্টেম আর কি। বাট মাঝখানে যে পরিচর্যা পরিশ্রম এগুলো সব তোমাদের। সবই আমাদের। এবং ইয়ে আসে তোমার হচ্ছে কোম্পানির যে লোক আছে, ওখানে লাইনম্যান আছে, উনি প্রতি সপ্তাহে 2 বার 3 বার ভিজিট করে। ভিজিটিং হুম, হুম। করতে আসে। উনি অ্যাজ এ কনসালটেন্ট বলতে পারো বা ডক্টর, যেটা হোক তাহলে বলতে তো পারো। এই যে সহজ পরিচর্যার যন্ত্রাংশ যেগুলো দেখতে পাচ্ছি, হুম, হুম। এগুলো মোটামুটি একটা সহযোগী হ্যান্ড হিসেবে কাজ করছে খুব। হ্যাঁ, সে তো অবশ্যই। বিশেষ করে এই যে আমাদের যে অটো ড্রিঙ্কার গুলো আছে, হুম। এটা হচ্ছে অটো ড্রিঙ্কার, এবং ওই পাশে পানির লাইনের ব্যবস্থা আছে, ট্যাঙ্কি, যেখানে ওষুধ দেওয়ার পরে আমাদের অটোমেটিক এখানে চলে এগুলো যাবে পানির পাইপ। পানি পাইপ। এগুলোর কারণে আমাদের এই যে হাতে করে যে ম্যানুয়ালি যে পানিটা দিতে হয়, এখানে কিন্তু অনেক পানি প্রয়োজন আমাদের। প্রতিদিন হয়তো 200 লিটার পানি খাচ্ছে বা 250 লিটার পানি খাচ্ছে। আচ্ছা। এটা শুধুমাত্র 900, 950 বা 1000 মুরগির জন্য। কিন্তু এখানে যদি মুরগির সংখ্যা আরো বেশি হতো, যে ফার্মে নিয়ে যেতে যাচ্ছি, ওখানে হচ্ছে 2000 মুরগি ফার্ম। তো ওইখানে এক এক বেলায় পানি খাচ্ছে 150, 100 প্লাস প্রত্যেক প্রত্যেক তো ইয়েতে। এই হ্যাঁ, পরিচর্যার পিছনে সময় কিরকম ব্যয় হচ্ছে? সময় আসলে যত অভিজ্ঞতা যত বেশি হবে তত সময় কম দেওয়া লাগবে। কম হয়। ঠিক আছে, কারণ প্রথম চালানে এখানে এমন হয়েছে যে আমরা সারা রাত এখানে আছি, হ্যাঁ। সারা রাত, এবং শুরু থেকে শেষ অবধি আমাদের মুরগি আসছে, একদিনের বাচ্চা আসছে, আমরা সেল করছি 32 দিনে, এবং 32টা দিনই আমরা এই ফার্মের মধ্যে। ঠিক আছে, এমন হয়েছে যে ফার্মের মধ্যে মুরগি হয় আমরা এখানে থাকছি, কারণ ওই সময় একটা ভয় কাজ করতো যে মুরগি মনে হয় কি যে একটা মিনিট যদি না খেয়ে থাকে মুরগিগুলো মরে যাবে। তো বিষয়টা এরকম না, ওদেরও জীবন আছে আমাদের মতোই। আমরা হয়তো একদিন না খেয়ে থাকতে পারি, ওরা হয়তো 2 ঘন্টা না খেয়ে থাকতে পারে। কিন্তু এটা নিজের কাছে, নিজের শিডিউল যেটা আছে ওটা সেট করে ফেলতে হবে। এবং কি কি কাজ আছে ফার্মে এখন আমি খুব ভালো মতো জানি, তো সেই কারণে আমার এগুলো খুবই সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে। হুম। যেটা প্রথম চালানে বা দ্বিতীয় চালানে ছিল না। হুম। আমি অনেকটা রিলেটেড করতে পারতেছি আমার কাজের ক্ষেত্রের সাথেও। ও, আরেকটা ভালো কথা সেটা হচ্ছে, আহ, যেটা হচ্ছে ওই যে তুমি একটা কিছু বলো না, যদি কিছু করতে হয় তাহলে খুব ভালোভাবে করতে হবে, লেগে লেগে হুম, করতে হুম। হবে। তো এই সেক্টরটা শুধুমাত্র এই সেক্টর না, আমার হচ্ছে গরুর সেক্টরও আছে। শুনলাম তুমি আবার গরুও নিয়ে আসতেছো। গরু নিয়ে আসছি বলতে কি, গরু 2 উইকস আগে সেল করে দিয়েছি একটা। আচ্ছা, মানে অলরেডি শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে, ওইটার ওইটার যে প্রফিট সেটা দিয়ে আমি আবার 2টা কিনবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে, এইভাবে বাড়ানোর ইচ্ছা আছে। হুম। ঠিক আছে। ঠিক আছে, আমরা এটা দেখলাম। এখন বাকি কথা তোমার সাথে বসে বসে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, চলো আমরা ঘরে ফ্যানের নিচে বসে কথা বলি। শেয়ার করি। হ্যাঁ, চলো। ঠিক আছে, আর চলো। এই যে নিচের এই পরিষ্কার ও হ্যাঁ, ব্যবস্থাপনা নিচের কিরকম? নিচের পরিষ্কার ব্যবস্থাপনাটা হচ্ছে, এই যে এখানে যে মাছা, হুম, এটা হচ্ছে তোমার হাইট আছে 3.5 ফিট থেকে 4 ফিট, বেশি হতে পারে। হুম, 4 ফিট হাইট আছে। তো এখানে যে নিচের যে অ্যামোনিয়া গ্যাসটা, লিটারটা পুরোটা নিচে পড়ে। এদের প্রবলেম হচ্ছে অ্যামোনিয়া যে গ্যাসটা, ওটা যদি মুরগি নাকে যায় মুরগির প্রবলেম হয়। আচ্ছা। ঠিক আছে, তো সেই কারণে এটা হাইটটা যত বেশি হবে তত বেশি ভালো। এবং নিচে নেট দিয়ে আছে, এই যে উপরে যে নেট দেখতে হুম, পাচ্ছ, এই নেটের থেকে লিটারটা নিচে পড়ে যায়, বা হুম, মুরগির যে বিষটা যেটা বলে, নিচে পড়ে যাওয়ার পরে নেটের উপরে পড়ে, আমরা ওইটা প্রত্যেক চালানে হয়তো 4 থেকে 5 বার আমরা নেটটা টেনে বের করে ফেলি লিটারটা। এবং চালানের শেষে যে সাইডে যে ফাঁকাগুলো দেখছো ওখানেও লিটার পড়ে, তো ওইখানে পুরোটা আমরা একবারে ইয়ে করে ফেলি, ওইখান থেকে ক্লিন করে ফেলি। ক্লিন করার পরে আমাদের ব্লিচিং দেওয়া লাগে, তুতে দেওয়া লাগে। হ্যাঁ, TH4 আছে বা জীবাণুনাশক মানে যত এটা ধরনের কিছু প্রতি আছে। চালানের পরে, মানে মুরগি চলে যাওয়ার পরে এক একটা মুরগি আসে। প্রতি চালান আসে আমাদের হচ্ছে 12 দিন পরে, হ্যাঁ, 10 থেকে 12 দিন পরে। সেই 10 থেকে 12 দিন আমাদের সময়টা হচ্ছে ঘরটা জীবাণুমুক্ত করতে হবে। এবং আর মুরগি নিচে, যতদিন থাকে তারপরে আর কোনো নিচের কাজ থাকে না। হ্যাঁ থাকে। মানে নিচের কাজ বলতে কি, আমি বললাম না যে একটা চালানে 4 থেকে 5 বার টানতে হয়, মানে মুরগি আচ্ছা, আজকে আচ্ছা। এই অবস্থায় আছে, লিটার বেশি হয়ে গেছে, আমি কালকে হুম, টেনে ফেলবো। বুঝতে পারছি। সেটা হচ্ছে আমি। সেক্ষেত্রে যত বেশি মুরগি, যত বড় এরিয়া, তত বেশি তো পরিশ্রম নাকি? যত বেশি এরিয়া তত বেশি পরিশ্রম, হ্যাঁ। এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যেহেতু নিচের বিষয়ে কথা বলছি, সেটা হচ্ছে এই যে নেটটা দেওয়া না, হুম, এই নেটের ইয়েটা দেখো, ওটা কি বলে, ছিদ্র যেটা, ওইটা হুম। অনেকটা ঘন। কিন্তু আচ্ছা, এটা যদি হ্যাঁ। আমরা 3/4 দিতাম, 3/4 দিতাম, যে নেটটা আছে ওইটা যদি দিতাম, তাহলে আমাদের সবচেয়ে ভালো হতো। লিটার যে আটকে আছে না, তো এই লালটা, এগুলো, হ্যাঁ লালটা, লালটা, সেটা আটকে থাকার কোনো সুযোগ থাকতো আর না। মুরগি এমনি মারা যাওয়ার রেকর্ড?
হ্যাঁ, মারা যাওয়ার রেকর্ড আছে। গত চালানে আমার ৮টা মুরগি মারা গেছে টোটাল ৯০০ মধ্যে। আর এই চালানে অলরেডি ৩৫ থেকে ৪০টা মারা গেছে এখন ওরে পর্যন্ত। বাবা। ১৯টা, সরি ১৯ দিন বয়সে। বিষয়টা হচ্ছে এটা ব্রয়লারের ক্ষেত্রে খুবই নরমাল, ঠিক আছে? কারণ এই চালানে একবারে আমার কিন্তু এটা ৪ নম্বর চালান চলতেছে। আমি হুম খুবই নতুন, হুম সেটা বলে দিই। তবে যতটুকু অভিজ্ঞতা হচ্ছে সেটা বলছি আমি। তো এই চালানে হচ্ছে একবারে লাস্ট, এই 4th চালানে হচ্ছে, সেটা যদি ১ম চালান হতো, হয়তো তখন আমার যে ধারণা যে না উদ্যোক্তা হতে হবে বা যে স্পিডটা, ওইটা একবারে টোটালি নষ্ট হয়ে যেত, ঠিক আছে? কারণ আগে যে ৩ টা চালান চলে গেছে সেখান থেকে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে যে না এদের অভ্যাসই এইটা। এদের লাইফই এইটা, ঠিক আছে? যে কিছু একটা এবং হইলে এদের মরতে কোম্পানি হবে। থেকে এই বিষয়ে কোনো মানে হ্যাঁ, প্রবলেম হয় না? হ্যাঁ, সেখানেও প্রবলেম হয়। প্রবলেম না, এখানে প্রবলেমটা হচ্ছে কি যে ওদের ১,০০০ মুরগিতে ৫% মর্টালিটি হওয়ার মানে আছে, সুযোগ আচ্ছা। আছে। তো ৫% মর্টালিটি হলে কি হবে? মানে ৫% এর ভিতরে যদি হয়, তাহলে দেখা গেল যে আমার ১,০০০ মুরগিতে ৫০ টা মুরগি হচ্ছে। হুম রাইট? তো ওখানে আমার ৪৫ টা মুরগি মারা গেছে। কিন্তু আমরা কিন্তু ৫% ক্রস করিনি। হুম। তো সেক্ষেত্রে কি হবে? এই যে আমার ৪৫ টা মুরগি যে মারা গেল, এই ৪৫ টা মুরগির বাচ্চার দাম ওরা আমাকে মাফ করে দেবে, মকুব করে দেবে। এবং সেখানে আমার যে প্রফিট বা আমার যে এফসিআর হচ্ছে ফিড কনজাম্পশন রেশিও, মানে কতটুকু খাবার খেয়ে কতটুকু মুরগি ওয়েট দিচ্ছে, তার উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। আচ্ছা। ঠিক আছে? কিন্তু এটা যদি ৫% এর উপরে যায়, এইটাও অতটা প্রভাব পড়বে না। কিন্তু আমার যে এফসিআর আছে, সরি, বাচ্চার যে রেটটা যেটা দেওয়া লাগে, ৫% হুম নিচে হলে যেটা দেওয়া লাগতো না সেটা দেওয়া লাগবে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের ওদের সিস্টেম আছে। কারণ ওরা তো অলরেডি এখানে হুম। হাজার, হাজার মুরগির ফার্ম আছে ওদের। তো ওদেরকে এইভাবেই চলতে হয়। তবে ইচ্ছা আছে ইনশাআল্লাহ আরেকটু ভালো অভিজ্ঞতা নেওয়ার পরে নিজে, নিজে করব। ওকে, চলো আমরা ঠিক বাকি আছে, কথা ঠিক আছে, চলো। ফ্যানের নিচে যেয়ে শুনি। হ্যাঁ। এগুলো মেডিসিন। হ্যাঁ, মেডিসিন কোম্পানি থেকে দিবে এবং আমার যদি মনে হয় যে না আমি নিজে থেকে কিছু চালাবো, সেটাও চালাতে পারবো। আব্বু, এটা হচ্ছে কিন্তু আমার বন্ধুর ছোট ভাই। আমি আর কি খেতে দেবো, আমরা বাসায় নেই। তারপর দেখি কতদূর কি ব্যবস্থা করতে পারি, দেখি। চার একবারে মাস খালি মুখে তো পাঁচ দেবো না মাস মানে ইনশাল্লাহ। আমি যখন থেকে আমার জানি তখন থেকে তারও আচ্ছা, আমি জানি। আমি নিচ্ছি, আমি নিচ্ছি। চার চালান হয়ে গেছে, তার মানে হচ্ছে 3 মাস 5-6 মাস হয়েছে। তোমার হচ্ছে ও ইয়ে করছিল প্রথম, যতদূর মনে পড়ে, রোজার ঈদের আগে। রোজার ঈদের আগে আব্বু, প্রথম। আপনি এখানে থাকেন নাকি? এখানে একটু থাকেন আপনি। আচ্ছা ভাইয়া, চলো আসো। তাহলে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা কি, মানে আমি তোমাকে দেখে অনুপ্রাণিত নাকি তুমি আমাকে দেখে, সেটা বলো। দেখো, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পরিপূরক, বুঝছো? যখন আমরা একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, কিছু না কিছু স্কিল এক একজনের মধ্যে থাকে। ওকে, বাট রাইট? আমার মাথায় কখনো ছিল না যে আমি নিজে নিজের একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাব বা এই ধরনের প্রজেক্ট বা প্রকল্প নিব, হ্যাঁ, হ্যাঁ। এইসব না কোনো কিছু আমি এগুলো কি ভাবিই নাই। না এগুলো কি আসলে আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে আমার বাসায় কেউ নাই, সব অবস্থা থাকতে পারে। তো এটা তোমাদেরকে অবশ্যই কনফার্মেন্স আমি করতে হবে। কখনো এগুলো নিয়ে ভাবিই নাই, বাট আমি তোমাকে দেখতাম যে তুমি এইরকম নিজের একটা কর্ম ফিল্ড বা কর্মক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি চেয়ার সময় নিয়ে আসি। দিতে চাইতা। ওর সাথে আমার যখন থেকে পরিচয়, তখন থেকেই ও পড়াশোনায় তো ভালো ছিলই, এবং তার পাশাপাশি ও হ্যাঁ, আসেন হচ্ছে বসেন। এরকম নিজের পরিবারকে কিভাবে হেল্প করা যায় এটা নিয়ে ভাবতো। আর আর পাঁচটা, হবে, হ্যাঁ সমস্যা নেই তোমরা আপু। আপনি ওখানে উপরে একটু উঠে বসেন, যাও না, হ্যাঁ? ওখানে ওই যে বাইরে একটু বসেন। উপরে উঠে যাও। আর আর পাঁচটা ছেলের মতো, মানে আমাদের এখানে যে কয়জন আছি আমরা হ্যাঁ, হচ্ছে মোটামুটি। আমরা প্রত্যেকেই ঠিক আছে। বলি যে আমার পরিবারকে একটু, বাবা মাকে একটু এই যে এখানে খুশি একটা করতে চেয়ার চাই, আছে। আব্বার একটু কাজের থেকে মুক্ত করতে চাই, তারপরে বলি যে হচ্ছে মাকে একটু খুশি করতে চাই। কিন্তু ওর ক্ষেত্রে ব্যতিক্রম ছিল এটা যে ও ওটা বলতো, বাট ও অ্যাকচুয়ালি ফিল করতো, মানে আমাকে যে অ্যাকশন নিতে হবে এটা নিয়ে ও ডিজাইন করতো, পরিকল্পনা করতো। এই যে ডিস্টার্ব তো, ঠিক আছে, যেমন আমরা অনেকে বিএসসি পড়ার জন্য বা ডিপ্লোমা পড়ার জন্য প্রচুর, বা যে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য না, না, বসেন আপনি, বসেন, লোন সমস্যা করে নেই, নিয়ে বসেন। পড়তে যায়। আমরা মনে করি যে ওইটা ভালো বা ওইটা পড়ে এসে আমার ফ্যামিলি চাচ্ছে, বাট ওর ক্ষেত্রে ও ডিসিশন নিচ্ছে খুব বিচক্ষণতার সাথে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। এটা হচ্ছে যে এই যে বলছে না যে বিএসসির সাথে সাথে কিছু একটা করার জন্য, হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই এমনই। কারণ বিএসসির জন্য এমন হয়েছে যে ওই সময় আমার একটা সুযোগ ছিল, সত্যি কথা বলতে। হুম সুযোগটা কেমন ছিল? যে অনেকের হয় না যে না বিএসসি করতেছে,
একটা খরচ অন্য সাইড থেকে বের করে তার বিএসসি করার জন্য তার প্যারেন্টসরা ছেলেকে দিচ্ছে বা মেয়েকে দিচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। বিএসসির জন্য পুরো যে অ্যামাউন্টটা সেটা আমার কাছে ছিল, আচ্ছা। সেটা আমার কাছে ছিল, এটা হচ্ছে সর্বোচ্চ বড় আমার সুযোগ ছিল। ওই সময় মনে করলাম যে না, এত টাকা আমি আসলে এইভাবে বসে বসে বিএসসিতে দিয়ে দেবো। এটা কিন্তু সবার কাজে লাগবে, কারণ এখানে আমি এখনো কেউ বিএসসি ফিল্ডে ঢোকে নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক আস্তে আস্তে ঢুকবে সবাই ইনশাল্লাহ, এটা অনেক সুবিধা হবে, সুযোগ হবে। যে তখন আমি কি করি যে না, এই টাকাটা আসলে এইভাবে করাটা ঠিক না। অনেক মাথার মধ্যে প্ল্যান, ওই যে হয় না যে টাকা যখন থাকে তখন মাথার মধ্যে অনেকগুলো প্ল্যান থাকে। ওই সময় মনে করলাম যে না, একটু ইনভেস্ট করি। প্রথমত শুরু করতে চাইছিলাম যে রাখি মালের ব্যবসা যেটা আছে, যদিও রাখি মাল। রাখি বলতে কি স্টকের ব্যবসা। আচ্ছা। হ্যাঁ, কারণ গ্রাম অঞ্চলে এটা স্টকের ব্যবসা বলতে কি, এটা হচ্ছে আপনার ধানের যে বিষয় আছে, তারপর হচ্ছে ওই সময় ডাউল থাকে, পাট থাকে, হ্যাঁ, এই যে বিষয়গুলো থাকে, এই সবগুলো হচ্ছে স্টকের ব্যবসা বলে, গ্রামে এগুলো অনেকেই করতেছে। হুম। তো আমি সে মনে করলাম যে না, আমি একটু করি। না, তখন আমার হঠাৎ করে মনে হলো যে না, সবাই করতেছে, আমি আসলে করি, কেমন মনে হবে, হুম। বা এটা আসলে পারবো কিনা, সবাই তো অলরেডি এই ফিল্ডে আছে। তো সেই জায়গা থেকে আমার একটু একটু টার্ন করা এই পাশে, এই সেক্টরে। কিন্তু এই সেক্টরটা কেন নিতে ইচ্ছা হলো? প্রথমত এই সেক্টরে আমাদের এলাকায় ওইভাবে ছিল না, আচ্ছা, মানে আগে ছিল না। আগে ছিল না। এবং দ্বিতীয়ত আমি যখন শুনি যে না, আমি অন্য কোনো সেক্টরে আমি যদি ঢুকি সেখানে লস হওয়ার সম্ভাবনা আছে। তুমি মার্কেট রিসার্চ করছো কেমনে? এটা যদি, এই অভিজ্ঞতাটা যদি এদের সাথে শেয়ার করতা। রিসার্চ করছি মানে বলতে, এটা তো শুধু আমাদের হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে না, যে কোনো ক্যারিয়ার চুজ ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে যাইতে হলেও আমাদের মার্কেট রিসার্চটা বোঝা দরকার। হ্যাঁ, ওই সময় যে স্টকের ব্যবসা যেটা বললাম, ওইখানে লসের সম্ভাবনা বলতে ওখানে খুবই সামান্য লসের সম্ভাবনা আছে, তবে আছে। সেটা কেমন, আমরা যখন ধান বা পাট স্টক করি তখন ওখানে কিনার একটা ব্যাপার আছে। আমাদের গ্রামের মানুষ এইগুলো একটু বুঝি। ওখানে এমন যদি হয় যে কোনো ধান আমরা যদি কিনি, সেগুলো পানিতে বোলা থাকে, একটা সময় গিয়ে ওগুলো নষ্ট হয় বা ওইগুলো ওয়েট দেয় না। আমি যদি 1 মণ ধান কিনি, পরবর্তী দেখা গেলো আমি 35 কেজি পাচ্ছি, 40-এ মণ, এখানে 40 কেজিতে মণ। তো ওই সময় আবার এখানে একটা প্রবলেম আছে। তারপরে হচ্ছে আমি যদি কোনো ধরনের গোডাউন করি বা কোনো ধরনের গ্রোসারি শপ বা যে কোনো ধরনের শপ করি, ওখানে আমার প্রপার সময় দেওয়া লাগবে। উইকে প্রতিদিন আমার সময় দেওয়া লাগবে, যেটা আমার জন্য হুম। খুবই টাফ হয়ে যায়, কারণ আমি অলরেডি একটা অ্যাক্টিভিটি প্রফেশনের রাখা মধ্যে লাগবে, আছি। এনগেজমেন্ট হ্যাঁ, রাখা লাগবে। সো ওই ওই জায়গা থেকে আমি ওখানে বেরো এসেছি। তো তখন আমি হঠাৎ করে এই যে আমাদের একটু দূরে যে সারাপুলের যে দূরত্ব, এখান থেকে এই পাশে আরেকটা বাজার আছে রুদ্রপুর নাম, একই দূরত্ব। ওখানে আমার কিছু ফ্রেন্ডস আছে যারা অলরেডি এর সাথে ইনভলভ, আচ্ছা। কিন্তু আমাদের এরিয়ার মধ্যে নাই, এটা হচ্ছে বাইরের এরিয়াতে চলে গেল। আচ্ছা। হ্যাঁ, তো ওর কাছে আমি শুনলাম, শোনার পরে আমাকে বললো যে বন্ধু, এই এই ব্যাপার। তবে এখানে সময় দেওয়া লাগবে, বিষয়টা এমন না, সময় এখানেও দেওয়া লাগবে। তবে এখানে কিছু কিছু সুযোগ আছে, যদি এখানে লসের সম্ভাবনা থাকে বা লস যদি হয়, সেটা অলরেডি কোম্পানি বহন করবে। এবং এখানে আরো ইয়ে আছে, যে তোমরা 1000 মুরগি সেট করো, বেশি মুরগি সেটের দরকার নেই। যখন বেশি করবা তখন ইয়ে হবে যে লোকের প্রয়োজন হবে এবং আলাদা ব্যালেন্সের দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু 2 ভাই আছি, আমাদের 1000 মুরগি সেট যদি আমরা করি, অবশ্যই খুব ভালোভাবে মেনটেন করতে পারবো। দুই ভাইয়ের জন্য তো 1000 মুরগির এই দায়িত্ব নেওয়া, এটা চারটিখানি কথা না। না, ওই যে আমি বললাম, উদ্যোক্তা হতে গেলে কিন্তু তুমি না, বুঝলাম, রিল্যাক্সেশন তুমি না বাদ দিতে একটা হবে। একটা ফিল্ড থেকে আস, তোমার ভাই কেন? ভাই বলতে কি, ও দেখো, ও হচ্ছে শুক্রবার আর শনিবারটা আমাকে ধরে দেয়। বাট ওর কি জন্য এখন তোমার সাথে? ওর নেক্সট, হ্যাঁ, ওর বহুত বড় একটা কারণ আছে, বহুত বড়, যেটা আমি ভুল করছি সেটাও ভুল করতে দেবো না আমি ইনশাল্লাহ। আচ্ছা। সেটা হচ্ছে যে বিএসসি এখন করতে ঢোকার পরে আমাদের মাথায় এটা আসছে যে না, আমাদের কিছু একটা করতে হবে, লাইফ তো অলরেডি চলে যাচ্ছে। হুম। ডিপ্লোমাতে কিন্তু আমাদের এই ধারণাটা আসেনি। ডিপ্লোমাতে যদি আমাদের এই ধারণাটা আসতো, আমার মনে এখানে হয় যে অবশ্য অনেকে ডিপ্লোমা ফিল্ডের বাইরে থেকেও আছে। ডিপ্লোমা বা এটা আসলে কি, ইন্টার পড়ার পরে কিন্তু সবাই হ্যাঁ। ম্যাচিওর হয়ে যায়, হুম। রাইট? তো ওই সময় থেকে কিন্তু ধারণাটা আসা উচিত সবার, প্রফেশন নিয়ে। তো আমাদের কিন্তু ওই সময় আসেনি। ওই সময় কি হয়েছে যে না, বাপ টাকা দিচ্ছে, ওখান থেকে আমরা পড়ছি বা হুম, করছি, হুম। যেটা করছি আমরা পার করে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিল্ডটা এরকমই থাকে। হ্যাঁ, তো কিন্তু যখন আমরা ওখান থেকে ইন্টার্নশিপে গেলাম, তখন মোটামুটি বাস্তবতাটা বুঝতে পারলাম যে না, লাইফে কিছু একটা না করতে পারলে এইভাবে হবে না আসলে। আচ্ছা। ঠিক আছে, যেই হোক, সেটা বাপ হোক, মা হোক বা মামা হোক, খালু হোক, চাওয়ার সাথে সাথে টাকাটা দেওয়ার পরে একটা সময় পরে গিয়ে নাকি ইয়ে হয়, মানে মানে নিজের কাছে ইম্বারেস লাগে যে না, আমি আসলে এত বড় হয়ে যাচ্ছে, আমার কিছু একটা করা উচিত, আমার আসলে কন্ট্রিবিউট করা উচিত ফ্যামিলিতে। এই ধারণাটা সবার, মানে এই যে ফিলটা, এটা সবার আসা উচিত। যদি আসে তাহলে মোটামুটি কিছু করা সম্ভব। নিজের মধ্যে থেকে যে ডেডিকেশন, সেটা জাগ্রত হবে, তাছাড়া হবে না। তো সেটাই হয়েছে যে পরে আমি যেটা বলছিলাম, ছোট ভাইকে কেন আমি ইনক্লুড করলাম এখানে, সেটা হচ্ছে ওকে যদি আমি এখন, ও কিন্তু আমি পুরোটা ঢোকাইনি, ফুল হুম। প্রফেশন হিসেবে ঢোকাইনি, আমি পার্ট টাইম হিসেবে খুবই সংক্ষিপ্ত আকারে, আচ্ছা। শুক্র শনি। বা এমন হতে পারে যে ঠিক আছে, তুমি রাতে বাসায় আছো, আমি রাতে বাসায় নেই, তুমি ওষুধটা দিয়ে দাও, বা এটা একটু তুমি কি সামলাও। ওকে ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্স করে নিছো, নাকি ও নিজের স্ব ইচ্ছায় আগ্রহে? এটা স্বেচ্ছাই, আচ্ছা। এবং ওর মধ্যে স্পিড আছে, আমি যা আচ্ছা। দেখছি। ঠিক আছে, আমাদের ফ্যামিলিতে স্পিড থাকাটা খুবই মানে হাস্যকর হয়ে যায়, কারণ আমাদের বংশ পরম্পরা যারা আছে,
আমি যতদূর দেখি, আমি 7 প্রজন্ম পর্যন্ত আমি জানি আমার ফ্যামিলির। আচ্ছা, সো সাত কারোর সাত প্রজন্ম, প্রজন্ম। সো কারোর রেকর্ড নাই বিজনেস করার। বিজনেস তারা করেনি কেন? তাদের জমি ছিল, তারা জমিদার ছিল। এখন আমাকে Okay. দেখবো অনেকে বলে যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে জমিদার, কিন্তু জমিদারিটা হারা গেছে আরো মোটামুটি 2-3 প্রজন্ম আগে। জমি জমা আছে, সেটা হিসাব আলাদা। হুম। সো কেউ করেনি, কেউ করেনি, তার কারণটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে না ওই যে কিছু একটা করতে হবে, রিস্ক নেওয়ার যে ইয়েটা, দৃঢ়তা, সেটা নাই। সবাই কি হবে যে না মোটামুটি চলতেছে তো, সেফ জোনে বসে। সেফ জোনের মধ্যে থাকবো। সেটা কি, আমার জমি থেকে ধান আসতেছে, লস হোক, তারপর জমি থাকতেছে, জমি থেকে ধান আসতেছে, আমার এটা করতে হবে। হুম। তারপরে হ্যাঁ, আমি একটা 15,000-20,000 টাকা চাকরি পেয়ে গেছি, আমার লাইফ সিকিউর। আমি প্রতি মাসে তো আমি পাচ্ছি, আমার কোনো লসের সম্ভাবনা নাই। কিন্তু আমার যে অ্যামাউন্টটা একবারে ফিক্সড, আর বাড়তেছে না, বা আমি অন্য কোম্পানি গ্রো আপ করতেছি, সেটা আমাদের মাথায় নেই। আমি কিন্তু স্কিলড। ইভেন আমি একটা জিনিস শেয়ার করি এখানে, যে আমি মনে করি যখন আমার একটা ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকে, ব্যাংকে জমা রাখি, আমি মনে করি ফিক্সড ডিপোজিট আছে, অথবা আমি মনে করতেছি যে মাস শেষে তো 50,000 স্যালারি আসতেছে, এটা এক প্রকার আমার কাছে মনে হয় আমার ব্রেনটাকেও পঙ্গু করে দেয়। কারণ ও মনে করে যে ওই নির্দিষ্ট টাইম পরে আমি এই অ্যামাউন্টটা পাবো, ওইটা আমাকে একটা সাপোর্ট দেবে। বাট যখন আমার কোনো অ্যামাউন্টের নির্দিষ্ট সীমা থাকে না, তখন আমার ব্রেন প্রচুর পরিমাণে মানে ওয়ে খোঁজে কিভাবে সে আর্নিং করবে। হ্যাঁ, ওই যে একটু আগে সেটা আমি বললাম যে যখন হাতে টাকা থাকে, মাথার মধ্যে অনেকগুলো ওয়ে আসে, প্ল্যান আসে, তবে এর মধ্যে থেকে চুজ করতে হবে কোনটা বেটার চয়েস হবে তোমার জন্য। তো ওর যদি আমার ছোট ভাইকে যদি আমি এখন এই প্রফেশন বা সামান্যতম যদি কানেক্ট করতে পারি, তাহলে ও আমার বয়স আসতে আসতে আমি এখন যতটা চিন্তা করতে পারি তার থেকে বেশি চিন্তা করতে পারবে। অবশ্যই পারবে। এবং তার মধ্যে অনেক ধরনের যে এখন যে বাইরে যে আছে, অনেক কালচারের সাথে সে হচ্ছে স্বাভাবিক। মিশতেছে, ঘুরতেছে, ওখান থেকে হয়তো সে কিছু ফাইন্ড করতে পারে। হুম। তো সেক্ষেত্রে কি হবে, ওর জন্য ওর লাইফটা তৈরি করা সহজ হবে, যেটা আমার দ্বারা হচ্ছে না, খুবই টাফ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, বিশেষ করে আমার ছোট ভাইয়ের জন্য। হ্যাঁ, যে ওর মধ্যে আমি ঢুকাই দিলাম, তারপরে ওর পড়াশোনাকে আমি করতেছি, ইন্টারাপ্ট করতেছি, বিষয়টা এমন না। ও পড়াশোনা করবে ওর মতো, যতটুকু সাপোর্ট দিতে পারবে, যতটুকু এখান থেকে শিখতে পারবে, এটা ওর লাইফের জন্য ভালো হবে। এটা হচ্ছে ব্যাপার। ও ও অ্যাকচুয়াল ফিল্ডে তো এটাই কাজে লাগে, মানে হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতাটাই তোমার রাইট, কাজে লাগে। এইটা কাজে লাগে। এটা চাচ্ছি আমি অ্যাজ এ বড় ভাই থেকে আর কি করবো আমি। কারণ আমার তো সুযোগ নাই ওইভাবে। কারণ ডিপ্লোমাতে যদি আমি কিছু করতে পারতাম, হয়তো এখন হতে পারে আমার কিছু অ্যাসেট থাকতো। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন যে ফ্যাক্ট আচ্ছা, সেটা। কিন্তু রিস্ক ফ্যাক্টর তো এখানেও আছে, 100% সেটাকে ডিল করতেছো কিভাবে? রিস্ক বলতে, এখানে রিস্ক হচ্ছে যে কোম্পানি আমাকে প্রেশারাইজ করতেছে যে যদি এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে প্রেশার ছিল আমার প্রথমে কেমন প্রেশার। আমার প্রথমে যদি আমি মুরগি তুলছি, আমি প্রথম চালান আমি একটা কোম্পানির সাথে আমি ডিলে গেছি, প্রথম চালানেই আমার রেজাল্ট অনেক খারাপ আসছে, তখন কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার উপর পড়বে, হুম। যে না এখান থেকে হয়তো ভালো কিছু সম্ভব না। কিন্তু এই সেক্টরটা এমন একটা সেক্টর যে একবারে প্রথমে যখন আমি ঘর করলাম, তখন কিন্তু জীবাণু আমার ফার্ম চেনেই না, হুম। একবারে জীবাণু মুক্ত। হুম। হুম। ওই সময় ব্যস্ত তোলার পরেও যদি আমার ফার্ম জীবাণু আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যর্থতা বা হয়তো অন্য কোনো কারণ হ্যাঁ। থাকতে পারে, পরিবেশগত কারণ থাকতে পারে। তো সেক্ষেত্রে ওরা ধারণা করে নেবে না এখানে আসলে পসিবল না, পসিবল না। এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমার প্রথম চালান, দ্বিতীয় চালান, তৃতীয় চালান সর্বোচ্চ ভালো রেজাল্ট দিচ্ছি আমি তাদেরকে, আলহামদুলিল্লাহ। প্রথম চালানে আমার এফসিআর যেটা বলছিলাম, ফিড কনজাম্পশন রেশিও যেটা বলছিলাম, ওইটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5 স্ট্যান্ডার্ড। মানে আমার 1 কেজি খাবার খেয়ে আমাকে ওজন দেবে হয়তো 700 বা আরেকটু কম। আচ্ছা। ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5, এর উপরে যদি চলে যায় তখন আমি আস্তে আস্তে রেজাল্ট খারাপ করছি। হ্যাঁ, যত এফসিআর কম হবে তত আমার রেজাল্ট ভালো। ভালো। হ্যাঁ, সো প্রথম চালানে আমার হয়েছে 1.46, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরে চালান 1.45, গ্রো আপ হচ্ছে। তারপরে চালান হয়েছে একবারে 1.41, ঠিক আছে, খুবই ভালো গ্রো আপ হয়েছে। তো এই ক্ষেত্রে আমার কি হয়েছে, কোম্পানি আমার উপরে একটা আলাদা আস্থা রাখছে এখন থেকে, যে না আমার যে লাইনম্যান যে আসে এখন, সে নিজে আমাকে বলতেছে যেখানে আমার টেনশন করা উচিত সেখানে ও আমাকে বলতেছে আরে ভাই টেনশনের কোনো কিছু নাই। ওই পয়েন্টটাতে আমি আছি। আসলে আমি ওদের বিশ্বাস করি না, ওরাও তো বিজনেসম্যান। হ্যাঁ, ওদের স্ট্র্যাটেজি ওই আছে, ওদের পয়েন্টটাতে স্ট্র্যাটেজি আছে, আমি রাইট। আমি আমি নিজেও আমি মনে করি যে যথেষ্ট স্ট্র্যাটেজি তাদের আছে। অবশ্যই অবশ্যই। এখন ধরো যে রিস্ক ফ্যাক্টরের কথা যেটা বলছিলাম, যে অন্যান্য সব ব্যবসায় যেমন রিস্ক থাকে, এখানেও রিস্ক আছে। হয়তো 3 বার বা 4 বার পরে হইলেও হইতে পারে। তো যখন তুমি বড় আকারে আগাইলা, বাই চান্স যদি কোনো সময় তোমার এরকম সম্মুখীন হইতে হয়, সেক্ষেত্রে তুমি এটা ম্যানেজ করবা কেমনে? আচ্ছা, ম্যানেজ করার সিস্টেম হচ্ছে, আমার ম্যানেজ করতে তখন সুবিধা হবে যখন আমার ব্যাকআপ থাকবে। যখন আমার ব্যাকআপ থাকবে না, আমার এখানে প্রবলেম হচ্ছে, আমার একটা ব্যাকআপ আছে, সো কোনো সমস্যা নাই, আমি এখানে ট্রাই করছি আমার এটা ব্যাকআপ করার। বাট তারপরেও যদি আমার কোনো প্রবলেম হয়, আমার সুযোগ আছে, সো মাথার মধ্যে টেনশনটা তখন আর হচ্ছে না, কাজ করছে না।
তো এখানে ব্যাকআপটা কি? ব্যাকআপটা হচ্ছে যে এখান থেকে আমি যথেষ্ট যথেষ্ট কিছু একটা বুঝতেছি, অভিজ্ঞতা হচ্ছে, স্কিল হচ্ছে। তো পরবর্তী দিকে আমি ওই যে তোমার বললাম যে আমার নিজে করার ইচ্ছা আছে। আমি তৃতীয় চালানে মানে এর আগের চালানে যে রেজাল্টটা দিছি সেই রেজাল্টের উপরে আমি যদি বলি যে আমি যদি নিজে করতাম তাহলে আমার প্রফিট হতো মিনিমাম 80 থেকে 90 হাজার। সেখানে আমি পাইছি 40 হাজার, তার মানে কিন্তু এখানে অর্ধেক অর্ধেক কাট হয়ে গেছে। হুম। তো সেই ক্ষেত্রে আমার যদি এখানে কোনো প্রবলেম হয় বা কোম্পানির যে রুলস সেটা আমি বাইরে চলে গেছি বা আমি ভালো রেজাল্ট করতে পারিনি, সেক্ষেত্রে আমার আরো বেশ কয়েকটা কোম্পানি আছে তাদের সাথে আমার অলরেডি কথাবার্তা চলতেছে এবং ভালো সম্পর্ক হয়ে গেছে। ওই যে যে ফার্মে আমি নিয়ে যেতে চাচ্ছি, আমরা কিন্তু অনলাইন শেয়ার করলে সমস্যা নাই তো? তুমি না ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আম, ইয়ে কি বললাম, এই যে 2000 মুরগিদের সেটটা আছে সেটা হচ্ছে যে আস্থার সাথে আছে। আচ্ছা। এটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফের কথা বলতেছি। এখানে যে যেখানে যাবে কোনো সমস্যা নাই, কারণ এটা আমার ব্যাকআপ বা না, আমার এটা যে এখনো লাইভ স্ট্র্যাটেজি হচ্ছে না, জাস্ট থাকা লাগবে। রেকর্ডিং চলছে। ইটস ওকে, কোনো সমস্যা নাই, তুমি আপলোড করতে পারো। তো ব্যাকআপ হচ্ছে এটাই যে আমি ওখানে চলে যাবো, ওখানে আমাদের কথাবার্তা সবকিছু ঠিকঠাক আছে। ইভেন এমনও যদি হয় যে না আমার প্রবলেম হচ্ছে, কোম্পানির সাথে গেলে প্রবলেম হচ্ছে বা আমার আসলে এটা চাচ্ছি না আমি করতে, ওরাও চাচ্ছে না, তখন আমি কি করবো, আমি নিজে থেকে করবো। কারণ এই সময় আমার একটা পুঁজি করা ট্রাই করছি, আমি হুম। পুঁজি করা ট্রাই করছি এবং কিছু অভিজ্ঞতা হচ্ছে সেটার উপরে আমি এখন 1000 মুরগি তুলছি, তখন আমি 500 তুলবো। এবং ওখান থেকে যে আমার যে ইনকামটা আসছে সেইখান থেকে কিন্তু আমি আলাদা একটা সেক্টরে ইনভেস্ট করছি। ওই ওই যে ইনভেস্টমেন্টটা পুরোটা হ্যাঁ, আমি ওই কিন্তু যে সেভ করছি না। নতুন একটা আরেকটা সেক্টরে ইনভেস্ট করছি শুরু এবং করো। খুবই খুবই জলদি আমি আরেকটা সেক্টরে ইনক্লুড করবো ইনশাল্লাহ নিজেকে। তো সেটাও আমি ইনশাল্লাহ বলবো পরে, তোমাকেই বলবো, সমস্যা নাই। আহ, না, বিভিন্ন ফিল্ড দরকার আছে আমাদের, উপার্জনের বিভিন্ন ওয়ে না থাকলে। না, এটা সিস্টেমই হচ্ছে এমন হওয়া উচিত। এই যে যদি তুমি যেটা হুম। বললে যে এখানে যদি প্রবলেম হয় তখন আমি কি করবো? এখন ধরো আমি যেটা আগে অভিজ্ঞতায় ফেস করছি যে অনেকেই এই ভিডিওটা দেখার সময় তারা বলবে যে তুমি কেবল নতুন যাত্রা শুরু করছো, তো তারা বলবে যে প্রথম প্রথম এরকম হয়, পরবর্তীতে আর থাকে না। আবার অনেকে বলবে যে আমরাও এরকম দেখছি, আমাদের অমুক পরিচিত যে 1 বছর 2 বছর 1.5 বছর এইভাবে চলছে, তারপরে আর সেটা পারে নাই, ব্যর্থ হয়েছে, ওইভাবে খামার পড়ে আছে। এরকম অনেক মন্তব্য আসবে। আসে স্বাভাবিক। And তুমি এরকম তোমার আগে যারা এই ফিল্ডে কাজ করছে, কত বছর পর্যন্ত কাজ করছে, অভিজ্ঞতা নিছে, এরকম সাক্ষাৎকার নিছো বা? হ্যাঁ, সাক্ষাৎকার হয়েছে আমার গতদিন মানে আগের রাতে একজনের সাথে কথা হলো, সে 1 লক্ষ মুরগির ফার্ম সামলায়। আচ্ছা। 1 লক্ষ, 10,000 না, 20,000 না, কত বছর? 1 লক্ষ। তার বাসা হচ্ছে মাগুরাতে এবং 1 লক্ষ ফার্ম করতে তার মিনিমাম 12 বছর লাগছে। আচ্ছা। এবং সে সফল আলহামদুলিল্লাহ, কারণ সফল না হলে কেউ 1 লক্ষ মুরগির না। ফার্ম সে সামলাতে পারবে না, হুম। সামলাবে না। এবং তার ইচ্ছা করবে না যে না আমি 1000 মুরগিতে লস করার পরে আমি ডিরেক্ট 10,000-এ যাবো হুম। এবং 10,000 মুরগিতে লস করার পরে আমি ডিরেক্ট 1 লক্ষতে যাবো, হুম, হুম। কখনোই সম্ভব না। প্রফিট আসছে সম্ভব। দেখে সে ইনভেস্ট করছে নাকি, হুম। এটা এটা হচ্ছে আমাদের বিষয়। অমিতের জন্য সম্ভব, 10 টাকা মার খাওয়ার পরে 100 টাকা একবারে যাওয়া। না, এটা কোন জায়গায় হয় এটা আমি একটু বলি, বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। না, ও সেই না ফিল্ডে না না না, এটা কারোকে পোক করে না। এখন যে অনলাইন যে মিডিয়াগুলো দেখছি বা অনলাইন যে যে জুয়া আছে ক্যাসিনো বা যেটাই, এখানে কি হয় আমার নিজের চোখে দেখছি যে হ্যাঁ 500 টাকা আমি হেরে গেছি, তো 5 টাকা ওঠানোর জন্য তোমার 1000 টাকা মারতে হবে, তাহলে আমার লাভও থাকবে এবং উঠে যাবে। আমার কাছে আসছিল সে, তোমার পরিচিত। আসছিল? হ্যাঁ। হ্যাঁ, তখন আমি ডিরেক্ট 1000 টাকা মারলাম। মারার পরে কি হবে, আমার তাহলে আমার প্রফিটটা থাকবে এবং আমার যে লসটা গেছে ক্যাপিটাল ওইটাও থাকবে। কিন্তু বিষয়টা হয়ে যায় উল্টো, তখন আমি 500 টাকা লস করেছি, এখন 1000 টাকা করবো, 50 টাকা তোলার জন্য আমি 3000 মারলাম। এটা হয়, কিন্তু এটা করা উচিত না। এবং ব্যবসায় করার জন্য অবশ্যই একটু ইন্টেলিজেন্স হওয়ার দরকার আছে, একটু বোঝার দরকার আছে, রিসার্চ করার দরকার আছে। হ্যাঁ, যে নামলাম আমাকে অন্য কেউ সাপোর্ট করে উঠাই দেবে, ব্যবসাটা আসলে এমন না। হয়তো কিছুদিন উঠাতে পারবে, তারপরে উঠাবে। আচ্ছা, এখন আমরা জিজ্ঞেস করি যে আঙ্কেল আন্টির এখানে সাপোর্ট বা তাদের মতামত কেমন ছিল? আমি যে একটু আগে তো বলছি অলরেডি যে আমার ফ্যামিলি রক্তের মধ্যে ব্যবসা নাই, হুম। তবে আমার তার মানে তারা তো এই এটা কোনো ব্যাপারটা প্রীতিকুলের কথা প্রথমে তো মনে হয় না ব্যাপারটা খুব সহজে নিছে। কখনোই না, এটা আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। এটা হচ্ছে আমি বললাম প্রীতিকুলের কথা, মাতৃকুলের বিষয়টা একটু আলাদা। মাতৃকুলের বিষয়টা তারা আসলে চাই, তারা সবসময় একটা অনেকে সাপোর্ট করছে না, হ্যাঁ বিশ্বাস রাখে, বিশ্বাস রাখে। তো ইভেন আমার আম্মাও বুঝুক বা না বুঝুক যথেষ্ট বিশ্বাস রাখে। বিশ্বাসী। আবার বাবাদের চরিত্রটা হচ্ছে, আমার আব্বুকে আমি যতটুকু দেখি, আমার সামনে সে সহজে কখনো অ্যাপ্রিসিয়েট করবে না, কিন্তু বাইরে সবাইকে বলে বেড়াবে যে না। হ্যাঁ ও করতেছে। না, এটাই হয়, এটাই হচ্ছে। কিন্তু প্রথমত তো আমি যখন ফার্ম করতে যাই তখন সবাই অনেকে নারাজ ছিল, সবাই। যে আমার পুত্রগুলো যারা আছে, আমার চাচা ফুপু, হ্যাঁ, তারপরে আমার আরো আমার পিতৃগুলো যারা আছে, তারা সবাই তারা এমন কথা বললো যে সে পড়াশোনা করতেছে, বিএসসি করতেছে, ভালো একটা সাবজেক্ট, তাইলে কেন এইসব কাজের মধ্যে আসবে, কেন সে এগুলো করবে? হুম। এখানে তো কোনো ফিউচার নাই, লাইফ নাই।
ওই যে বললাম না যে চিন্তা করতে পারে না তারা, চিন্তার যে ইয়েটা ওইটা নার্ভটা নষ্ট হয়ে গেছে, নষ্ট বুঝছো? হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। নষ্ট হয়নি, আনলক অবস্থায় আছে, ব্যবহার করতে না করতে করতে এটা হয়ে পড়েছে। যাই হোক, আমি আরো অনেক প্রশ্ন করতে পারতাম যে কত টাকা দিয়ে শুরু করলা, কত টাকা লাভ, তো হ্যাঁ, কোনো এগুলো আমি সমস্যা নাই। এদের জন্য ছেড়লাম। এখন ওরা ওদের দিক থেকে তাদের পক্ষ থেকে প্রশ্নগুলো করুক, যেহেতু তাদের একটা এখানে সরকারিভাবে টেস্টিমোনিয়ালের ব্যাপার আছে, আচ্ছা আচ্ছা। তো সেই ফিল্ডে আমাকে কাজ করতে হচ্ছে। হুম। তো কে কেমন প্রশ্ন রাখতে পারতেছে বা কে কেমন চিন্তা ভাবনা করতে পারতেছে সেটা আমার একটা অবজারভেশনের ব্যাপার থাকে। আচ্ছা, এই জন্য আমি কিছু ক্ষেত্রে তো আপনাদের জন্য ছেড়ে দিলাম। এখন আপনারা আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো রাখেন এক এক করে। আপনাদের যেটা মনে হয় ফিল ফ্রি, নো ওয়ারি, সমস্যা নেই, যেটা ইচ্ছা। এখানে বাচ্চা যখন আপনি আনেন হুম। তখন বাচ্চা কি কয়দিনের বাচ্চা আনেন এখানে? একদিনের বাচ্চা। একদিনে? হুম। জীবাণু নাশকের যে ব্যাপারটা, হুম। জীবাণু এখানে হলে তো অ্যাটাক করলে একবার সব মারা যেতে পারে। না, এখানে আসলে প্রোটেকশনের ব্যাপার আছে, এখানে ইয়ে আছে, ট্রিটমেন্ট আছে। একবার জীবন অ্যাটাক করার সাথে সাথে এগুলো নিজের সিকিউরের ব্যাপার। আমি একটা জিনিস নিয়ে আসছি, আমার এখানে কি হয়, আমি যখন নিয়ে আসি একদিনের বাচ্চা, তখন আমার যে জায়গাটা সার্কেল ওখানে ব্রুডিং বলে, আমি যখন ব্রুডিং করি তখন আমার বাচ্চা আসার আগে তোমার হচ্ছে 6 থেকে 7 ঘন্টা আগে আমার যে হিট ভালভগুলো আছে সেগুলো জ্বালায় রাখতে হয়, যে কারণে যদি কোনো জীবাণু থাকে সেটা নির্মূল হয়ে যায়। এবং আরও একটা ইয়ে করতে হয়, সেটা হচ্ছে যে TH4, যেটা আমরা স্প্রে করে ঢুকলাম জীবাণুনাশক, ওটা TH4 নামটা, TH4 ওইটা আমরা স্প্রে করবো। করার পরে কি হবে, আমরা হিট ভালভ যখন জ্বালাই দেবো তখন ওটা শুকায়ও যাবে এবং আমাদের যে জীবাণু সেটা নষ্ট হয়ে যাবে। এবং আমরা নিচে কিন্তু চিটে দিই, হুম, আমাদের পেপার থাকে, চিটে থাকে, চিটের একবারে নিচে নেট থাকে, নেটের উপর চিটা থাকে, চিটার উপর পেপারস থাকে। পেপারসগুলো যখন নোংরা হয়ে যায় আমরা 24 ঘন্টা পেপারস রাখি, বাচ্চা যখন আসে 24 ঘন্টা পেপারস রাখি, তারপর পেপারসগুলো ওঠানোর পরে আমাদের চিটার উপরেই থাকে। এবং এদের এরকম একটা স্বভাব, যখন বাচ্চাকালে আসে তখন এদের ইয়ে থেকে রস বের হয়, লিটারের সাথে রস থাকে অনেক, যে কারণে লিটারটা খুবই জলদি, মানে চিটাগুলো খুবই জলদি ইয়ে হয়ে যায়, হ্যাঁ, নরম হয়ে যায়। তো ওই সময় কি হয়, আমরা ওর মধ্যে আরো ওই যে কাঠের গুঁড়া আছে, তখন চিটাতে কাজ হয় না, ওর সাথে কাঠের গুঁড়া মিক্স করি। আমরা ওইভাবে একবারে ওইটা ইয়ে করে ফেলি না, ক্লিন করে ফেলি না। চিটাটা যদি আমি পুরোটা উঠাই ফেলি ওর সাথে কাঠের গুঁড়োটা মিক্স না করে, তখন কি হবে, তখন আমাদের নতুন যে কাঠের গুঁড়োর সাথে যে ইয়েটা আবহাওয়ার যে ব্যাপারটা আছে, হয়তো ড্রাই হতে পারে ইয়েটা, বা বেশি ইয়ে হতে পারে, তো ওই সময় কি হবে, মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমরা মিক্স করি, যাতে ওই যে মাছের পোনা যখন ছড়ে হুম, তখন কি হয়, যখন এই যে পুকুরে নিয়ে আসে কিছু সময় রাখে, রাখার পরে তারপরে ছাড়ে, পানির সাথে একটা সামঞ্জস্য ইয়ে করে মিল করে তারপরে ছাড়ে, এখানে বিষয়টা একই। So তখন জীবাণুর বিষয়টা তখন একবার খুব ইয়ে হয়ে যায়, জীবাণুর আসে না, এটা হচ্ছে ব্যাপার। আমি একটা স্টোরি দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এটা হচ্ছে যে মানে একটা রিয়েল লাইফ, সেটা হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে ছাগলের ফার্ম করতে চাইছিল। এবার ও মানে ওর ভায়া মেবি 2 বছর ট্রাই করছিল, কিন্তু ভায়া মারা যাচ্ছিল। অ্যান্ড যখন 2 বছর পর যখন দেখলো যে ছাগল মারা যাচ্ছে আর হচ্ছে না, তখন ভাইয়া তখন গিভ আপ করে দিছে, আচ্ছা, মানে আর ছাগলটা করেনি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে ওই রিস্ক এইখানেও তো থেকে যায়, কারণ আপনি হচ্ছে যখন এই বিজনেসটা করতেছেন, আপনার এর পিছনে যে মেডিকেল সায়েন্স বা হচ্ছে আপনি এটা কি কারোর সাথে ডিসকাস করছেন, বা আপনি এগুলো ডিল করছেন কিভাবে, যে এই সমস্যা যেন না পড়ে? এখানে আমাদের ভেটেরিনারি ডক্টর আছে, জি। ভেটেরিনারি ডক্টর আছে, কারণ এখানে 1000 মুরগি এটা সামান্য কিছু না, একটু বেশি। প্রবলেম হলে কি হবে, হ্যাঁ, এটা আমাদের লসের সম্ভাবনা নাই, আমাদের নিজেদের লসের সম্ভাবনা নাই, গাড়ি থেকে কোনো টাকাও যাচ্ছে না। তবে এখানে একটা প্রেশারাইজের ব্যাপার আছে, কোম্পানি আমাদেরকে দায়বদ্ধতা দিয়ে গেছে, সেখানে আমাদের দায়ের খেলাফও বলতে পারো, এটাও হয়। এবং আমাদের এটা তো আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা কিন্তু আমরা টাকা দিয়ে করছি, আমাদের নিজেদের টাকা। জি জি। তো সেক্ষেত্রে কি হবে, যদি কোনো জায়গা থেকে আমাদের একটা সুযোগ নষ্ট হয়, হয়তো আরেকটা সুযোগ আসবে, কিন্তু আমি কেন করবো এটা, আমার একটা সুযোগ হাতে থাক, এই সুযোগটা করি। তো সেক্ষেত্রে আমার কি হয়, আমার ভেটেরিনারি ডক্টর আছে, তাদের কনসাল্ট সবসময় থাকে, এবং তারা আসে মাঝে মধ্যে, যদি কোনো অসুস্থ মুরগি দেখে তারা কাটার পরে পোস্টমর্টম যেটা বলে, পোস্টমর্টম করার পরে নিখুঁতভাবে তারা দেখে, যদি কোনো প্রবলেম থাকে ট্রিটমেন্ট করে, এবং যদি কোনো প্রবলেম না থাকে ওইভাবেই চলে। এটা হচ্ছে ব্যাপার। এবং যে লাইনম্যান আছে, লাইনম্যান মানে কোম্পানির যে লাইনম্যান বললাম যে সপ্তাহে যে 2 দিন বা 3 দিন ভিজিট করে, জি জি। সেও কিন্তু ডক্টর, বা তারও কিছু আইডিয়া আছে। সে হঠাৎ করে কি হয়, আমার ফার্মে আমি সবসময় আছি, জি। কোনো প্রবলেম হলে আমি বুঝতে পারবো না, কিন্তু কোনো প্রবলেম হলে আমি বুঝতে পারবো না। বা মুরগি ওইটা কি হয়, যে আমি প্রথম দিন থেকে আমি যখন 32 দিন পর্যন্ত মুরগি বড় করছি, প্রতিদিনে যে সামান্য সামান্য বড় হয় ওটা কিন্তু চোখে পড়ে না, কিন্তু 5 দিন পরে একটা মানুষ যখন আসবে, আরে মুরগি তো অনেক বড় হয়ে গেছে, তখন চোখে পড়ে। তো ভুলটাও এমনই, যে 5 দিন পরে সামনে আসে, তখন সে ভুলটা, যদি কোনো ভুল থাকে সাথে সাথে সামনে পড়ে তার,
এবং সে আমাকে ওইটা ইয়ে করতে বলে, তখন আমি ওইটা করি। সো সেই ক্ষেত্রে আমার কি হয়, আমার যে প্রবলেমগুলো থাকে আমি ওইটা রিকভারি করতে পারি এবং এই জিনিসগুলো খুবই সহজে আমি এবং এই যে আরেকটা কথা সেটা হচ্ছে যে 3টা ফার্ম আছে আমাদের এলাকায়। 3টা ফার্মে যদি কোনো প্রবলেম থাকে আমরা নিজেরা বসে ইয়ে করি যে না আমাদের এলাকাতে দেখো এটা কিন্তু ভাইরাস জনিত একটা প্রবলেম। যদি এলাকায় থাকে, দেশি মুরগির ক্ষেত্রে কি হয়, যদি কোনো ভাইরাস ঢোকে তখন পুরো এলাকা একবারে পুরো ধ্বংস হয়ে যায়। সো হঠাৎ করে যদি কোনো ফার্মে একটা সিমটম দেখা যায় তখন আমরা সাথে সাথে ওটা ইয়ে করি, ডিসকাশন করি, করার পরে আমরা ওইটার বিরুদ্ধে আমরা যে ইয়েটা করা উচিত সেটা আমরা করি, সিদ্ধান্তটা নেওয়া উচিত সেটা আমরা নিই এবং সেই জায়গা থেকে আমাদের যথেষ্ট ব্যাকআপ আসে, আমাদের এটা নিয়ে আর কোনো ভয় থাকে না। তার মানে যদি কোনো নিউ এন্টারপ্রেনার আপনার মতো হ্যাঁ, এই হ্যাঁ। বিজনেসটা করতে চায় তাহলে কি আপনি তাকে অবশ্যই সাজেস্ট করবেন যে সাজেস্ট করবে এবং ডক্টর? তাকে সাহসী হতে হবে এবং তার হ্যাঁ। যে এরিয়াটা নেটওয়ার্কটা সেটা বাড়াতে হবে, বুঝতে পারছি। মানুষের সাথে কথা বলতে হবে, তার মানে ডক্টরের সাথে কানেক্টেড থাকা মাস্ট এই ফিল্ডে। মাস্ট। বুঝতে পারছি। কখন মাস্ট হবে না, যখন তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝতেছো সিমটমটা আসলে কি, তখন এটা ঠিক আছে। বাট ম্যাক্সিমাম মানুষই এটা করতে যায় না, নিজেরাই যায় আর অনেকেই এখানে হ্যাঁ, তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে হয়ে ফিরে যায়। আসবে, এটা স্বাভাবিক। হুম, হুম। বুঝতে পারছি। এটাই আর কারোর মানে আপনি এখন যে বিজনেস করছেন এই বিজনেসটা যদি কোনো নতুন উদ্যোক্তা করতে চায় সেক্ষেত্রে ইনিশিয়ালি ফার্স্টে যে মানে কেমন সবাই যশোর, আমার বাসা যেমন নড়াইল, গোপালগঞ্জ। ওই যে গোপালগঞ্জ। হ্যাঁ, নড়াইল তো 2 দিন আগে হয়েছে, নড়াইল আগে তো যশোরই ছিল, আপনি যশোর যেতেন। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই আপনি যেই বিজনেসটা করছেন মানে 1000 মুরগি নিয়ে যে ফার্মের বিজনেস, এই বিজনেস যদি কোনো নতুন উদ্যোক্তা আসতে চায় সেক্ষেত্রে তার ইনিশিয়ালি খরচ কেমন হতে পারে বা কত টাকা পুঁজি নিয়ে শুরু করার বিষয় যেটা আছে ওটা কেমন রাখা উচিত? একটা আর পয়েন্ট অ্যাড করে দিই যে কি ধরনের এরিয়া থাকলে সে এই উদ্যোগটা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমি খরচের বিষয়টা আগে একটু বলি। সেটা হচ্ছে যে প্রথমত যারা এন্টারপ্রেনিউর হতে চায় বা উদ্যোক্তা যারা হতে চায় তাদের একটা বিষয় খেয়াল করা উচিত, সেটা হচ্ছে যে আমি প্রথমে ঝাঁপাই পড়বো না, একবারে ম্যাক্সিমাম করবো না। আমার মিনিমাম দিয়ে যদি আমি মিনিমাম করে যদি আমি চলতে পারি আমি সেটাই করবো। আমার এখানে কিছু কিছু ভুল আছে, আমি যখন এখানে করি তখন আমার ওইভাবে মানে গাইড করার মতন ছিল না, পরে হয়েছে সবাই ওইভাবে ছিল না। তবে যে আমার ফ্রেন্ডস ছিল যারা কিছু কিছু করছে, তবে সব ফ্রেন্ডস হয় না, এটা তো জানি। তো ওই সময় কি হয়েছে, হ্যাঁ অনেক ফ্রেন্ড ভালো চাই, অনেকে আবার ভালোর মধ্যেও ভালো চাই। কেমন চাই যে হ্যাঁ তুমি আমরা বলতেছো যে ভাইয়া তুমি অটো রিংকার লাগাও, তুমি মাচা করো, তুমি উপরে ইয়ে দাও, অ্যালভেস্টার টিন দাও, তারপরে আরো ব্লাবলা যেগুলো আছে এগুলো করো। আবার আরেক ফ্রেন্ড আমাকে বলতেছে যে ভাইয়া তুমি অটো রিংকারের ব্যবস্থা করো না, তুমি মাচাটা করো না, তুমি অ্যালভেস্টার না দিয়ে তুমি গোল পাতা দাও, তোমার 1 লক্ষ টাকা খরচ কমে আসবে। তুমি আমার ভালো চাচ্ছ, সে আমার ভালো চাচ্ছে, দুই ভালো চাওয়ার মধ্যে পার্থক্য আছে। তো পার্থক্যটা হচ্ছে এমন, আমি যখন এখানে ঢুকবো তখন আমার চিন্তা করতে হবে সব থেকে কম খরচে আমার কি করা যায়। আমি এখানে অ্যালভেস্টার খরচ করেছি হচ্ছে 70,000 টাকার, 70,000 টাকা উপরে শুধু টিনটা 70,000। তো ওইখানে আমি 35 বা 40 পেয়ে যেতাম গোলপাতা, যেটা সেখানে আমার গোলপাতাতে আরো বেশি ব্যাকআপ হতো। যখন আমার টিনটা হিট হয়ে যায়, অ্যালভেস্টারের স্বভাবই এটা, যখন হিট হয় ওইটা ইয়ে হতে ডিক্রিজ হতে সময় লাগে অনেক, ঠিক আছে, ওটা ধরে রাখে, হিটটা ধরে রাখে। তো ওর জন্য আমার উপরে হয়তো খেয়াল করছি কিনা জানি না, উপরে ঝর্ণা আছে, চালাই দেখাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তো ওইটা আমার খরচও বেশি এবং আমি ওখান থেকে গোলপাতার মতো ব্যাকআপও পাচ্ছি না। যে গোলপাতায় যে ব্যাকআপটা পেতাম, গোলপাতায় আমার ইনভেস্টমেন্টটা হয়তো তার অর্ধেক হতো এবং লাভবানও আমি বেশি হতাম। এক্ষেত্রে আমার একটা খরচ কমে গেল। দ্বিতীয়ত অটো রিংকারের বদলে আমি হচ্ছে কিন্তু ইয়ে করতে পারতাম, ম্যানুয়াল করতে পারতাম। ম্যানুয়ালটা না করে আমি ডিরেক্ট অটো রিংকারে গেছি, সর্বোচ্চ হাই কোয়ালিটি গেছি। যাওয়ার পরে কী হয়েছে, আমার ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে গেছে। যেখানে আমার এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 3.5 লাখ অ্যাপ্রক্সিমেটলি, 3.5 লাখ সব মিলে এ টু জেড 3.5 লাখ। যেখানে আমি পারতাম হচ্ছে 1,80,000, পরে ওইটা নিয়ে হিসেব হয়েছে অনেক, 1,80,000। সো 3.5 লাখ 1,80,000 অর্ধেক হয়ে যাচ্ছে। এই ইনভেস্টমেন্টটা তো মানে এমন না যে এটা লস গেল, না লসের বিষয় না। ওটা একসময় তুমি করতে। আমি এমন উদ্যোক্তাদের জন্য বলছি যে পরবর্তী যদি তারা ডিসঅ্যাপয়েন্টেড হয় বা এখান থেকে মনটা উঠে যায়, তারা যাতে খুব সহজে কামব্যাক করতে পারে, ওখান থেকে যাতে উইথড্র করতে পারে তাদের বিজনেসটা। কিন্তু আমি এখানে 3.5 লাখ টাকা ইনভেস্ট করলাম বা অনেক বেশি ইনভেস্ট করলাম, সেখানে আমার উঠতে গেলে দেখা গেল যে আমার লসের অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে 3.5 লাখ খরচ আছে, আমি এখানে সব কিছু যদি আমি আবার প্যাক করে ফেলি তাহলে আমার হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাখ টাকা আসবে বা আরেকটু বেশি আসবে, হয়তো 2 লাখ আসবে।
কিন্তু যদি আমি 1,80,000 টাকা খরচ করতাম, সেখানে আমার 1 লাখ টাকা আসলে কিন্তু মোটামুটি ওটা গায়ে ইয়ে হবে না, কোনো আমি কেয়ার করবো না ওইটাতে, আমার কোনো প্রবলেম নাই। তো বিষয়টা হচ্ছে এইটা, আমার এখানে খরচ হচ্ছে 3.5 লাখ, এবং আমার এখান থেকে রেজাল্ট আলহামদুলিল্লাহ 3 চালানে খুবই ভালো আসছে। সো আচ্ছা, প্রতি চালানে মানে প্রথম চালানে কতগুলো মুরগি নিয়েছিল? 850, প্রথম চালানে 850। 850 আর ওই চালানটা শেষ হলো কত দিনে? 45 না 32। 32। হ্যাঁ। 32 দিন পরে কত প্রফিট হলো? কত মানে প্রফিটের, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি। প্রফিটের বিষয়টা হচ্ছে যে এখানে আমি টোটাল প্রফিটটাই বলি, এখানে আমার বাজারের রেটের উপরে আমার প্রফিটটা অনেকটা নির্ভর করবে। তো এই ক্ষেত্রে আমি একটু পিছিয়ে আছি, কারণ আমি যে 3 চালান যে বাচ্চা দিলাম আমি কোনোবারই বাজার রেট পাইনি। তো সেই সুবিধাতেও আমার হচ্ছে এই চালানে আসছে প্রায় 40,000, 39-40। তার আগের চালান আসছে 30, এবং পরপর 2 চালান আমি 30 পাইছি। আচ্ছা। সেখান থেকে তুমি হয়তো তুমি 5,000, 7,000 বা 10,000 তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে? এবং এই চালানের থেকে তুমি আরো যখন আস্তে আস্তে আরো যখন সামনে যাবো আমার খরচটা কমবে। এই জন্য বলছি, আমার প্রথম চালানে করার পরে আমার আরো 2টা ফ্যান কিনতে হয়েছে, বা আরো যে ইনস্ট্রুমেন্ট সেগুলো আস্তে আস্তে বাড়াতে হয়েছে, কিন্তু এখন আমার ফুল হয়ে গেছে, ওগুলো কম। ফার্ম কিন্তু ফুল হয়ে গেছে, এখন আর কোনো খরচ নাই। শুধুমাত্র ওষুধের খরচটা সেটাও কোম্পানি থেকে অনেকটা দিচ্ছে ব্যাকআপ, হয়তো আমার সামান্য কিছু ওষুধ লাগতেছে, এবং আমি যে বললাম যে নিচে ব্রুডিং এর সময় চিটে বা পেপারস, এই 2টা খরচ, এগুলো হচ্ছে খরচ, না তাছাড়া আর কোনো খরচ নেই। তো যেটা আসবে সেটা থেকে হয়তো 1% বা 2% আমার খরচ যাবে, পুরোটা প্রফিট হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর পরিবেশের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা একটু গন্ধ টাইপ বিষয়, এখানে আমার একটু ভুল আছে যেহেতু, তবে আমার প্রবলেম হয় না কারণ আমার এরিয়াটা অনেক বড়, দেখো অনেক বড় এরিয়া, তো সেক্ষেত্রে আমার কি হয়, আমার প্রবলেম হয় না। কিন্তু অনেকে করে না যে না আমার এরিয়া আছে এতটুকু, আমার এতটুকু জায়গা বাকি আছে, আমি এতটুকু জায়গাতেই করে ফেললাম, পরবর্তীতে পাশে বাড়ি। এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত হবে। তার কারণ হচ্ছে এখানে গন্ধ নিরাময় করার জন্য ওইভাবে কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা হচ্ছে এমন পরিষ্কার রাখতে হবে, আমি 4 দিন পর পরিষ্কার করি, নিচে লিটারটার কথা বলছি, লিটার থেকে বেশি গন্ধ হয়, আমি 4 দিন পর পরিষ্কার করি, সেখানে আমি 3 দিন পর পরিষ্কার করলাম, এটা করা যায়। কিন্তু আমার পুরো গন্ধ নিরাময় করার মতো কোনো সুযোগ নেই। শহরের বাসাবাড়িতে এক যদি হয় উঁচু দালানের ছাদে হবে, খুবই ভালো হবে। নিচের এরিয়াগুলোতে মনে হয় খুব একটা ভালো উপযুক্ত সিদ্ধান্ত হবে না করা যায়, এখানে আমি বলি করা যায়, সেটা হচ্ছে আমরা যে মাছা করলাম না, মাছের জায়গায় লিটার করতে হবে, পুরোটা লিটার করতে হবে, একটু কষ্ট হবে, তবে ওখানে কাজ করে মজাও আছে এবং গন্ধ হবে না, কোনো ধরনের গন্ধ হবে না। তার কারণ লিটার থাকবে প্রায় 2 থেকে 3 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি যখন লিটার থাকবে, তখন ওই যে ইয়েটা মুরগির যে বিষ্ঠাটা ওইটা ওর সাথে মিক্স হয়ে যাবে, তখন ওই রসটা ওরা অবজার্ভ করে ফেলবে, গন্ধটার বাইরে আসবে। মাঝে মধ্যে মানে মরা মুরগি কি সব দিয়ে দিতে হয় নাকি মাঝে মধ্যে নিজেরা খেয়ে চালাই? মরা মুরগি আমি খাবো কেন? ধরো মুরগি মরে নাই, মরা বলে চালাই। বুঝছি, না বিষয়টা এমন না, এই অনেস্টির একটা ব্যাপার আছে, ব্যবসা এটা অনেস্টি, এটা দায়বদ্ধতা। আচ্ছা, এখানে যখন কোনো মুরগি মরে বা মরার ইয়েতে চলে আসে, তখন আমরা যদি জবাই করে ওকে জানাই দিই যে ভাই মুরগি একটা মারা যাচ্ছিল, আমরা জবাই করে দিচ্ছি, খাওয়ার উপযুক্ত যেটা। আর যেগুলো ধরো ইনস্ট্যান্ট মারা গেল, হ্যাঁ ওইটা আমরা দিয়ে দিলাম, বলে দিলাম যে ভাই মুরগি মারা গেছে, এটা কি ওরা ফেরত নিয়ে যায়? না ওরা এটা ফেরত নেবে, এটা পুঁতে তাহলে ফেলবে। ওটা আমি লোক পাঠাই দেবো, তুমি আমাকে দিয়ে দিবে। ওটা কি করবে আপনি? এটা আমার কিছু আচ্ছা ইটস ওকে, পশু আছে, আচ্ছা আচ্ছা যাদের জন্য ইনস্ট্যান্ট দেওয়া যায়। হ্যাঁ কোনো সমস্যা নেই, তবে এটা বহন করা কেমন একটা না, সেটা যদি আমি ম্যানেজ করতে পারি তোমার সাথে। না, আমার কোনো সমস্যা নেই। যাক, একটা সুন্দর অভিজ্ঞতা জানলাম। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যথেষ্ট পরিশ্রমের একটা ব্যাপার, যদিও আমি ওই ফিল্ডে হাঁটি নাই। অনেক পরিশ্রমের ব্যাপার, কিন্তু কারণ এটা তো আমার স্বাস্থ্যের জন্য মুরগিটা যে খাবো, স্বাস্থ্যের জন্য কতটা হ্যাঁ এইটা আবার একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে অনেক ব্রয়লার আছে যেটা যখন 1 দিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চা হরমোন পুশ করা থাকে, এই মুরগিগুলো কিন্তু আমাদের খুবই দ্রুত খাওয়ার উপযুক্ত করার জন্য আমাদের তৈরি করা হয়। এটা শুধুমাত্র আমাদের দেশে আছে, এটা কিন্তু দুবাই, মালয়েশিয়া বা যে কোনো দেশে কিন্তু চলে না। তারা মিনিমাম 2 মাস ডিউরেশন রাখে। মোটামুটি তোমার ওই মার্কেটগুলো তো জানা লাগছে নাকি? জানছি। তো এখানে কি হয়, হরমোন যখন পুশ করা থাকে তখন মুরগিটা 1 মাসের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। 1 মাস বলে ভুল হবে, 22 দিনে খাওয়ার উপযুক্ত হয়ে যায়, কারণ 1 কেজি হয়ে গেলে খাওয়ার উপযুক্ত। তো আমি ওই সময় 1 কেজি করার পরে আমি বিক্রি করছি না। তবে এখানে আরো কিছু ফ্যাক্ট আছে, যদি আমার হরমোন পুশ করা না থাকে সেক্ষেত্রে আমার মুরগি 32 দিনে খুবই ভালো ওয়েট আনা যাবে। সেটা কিভাবে, আমার খাদ্যে প্রোটিনের মাত্রা বেশি দিতে হবে, যেটা আমাদের কোম্পানি দেয়।
সো তখন কি হবে, আমাদের 32 দিনে বড় হয়ে যাবে। এবং আরো কথা থাকে যে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি এটা তো ক্ষতিকর না, অ্যান্টিবায়োটিক ক্ষতিকর না। অ্যান্টিবায়োটিক তখনই ক্ষতিকর যখন আমরা উইথড্রল পিরিয়ডটা জানবো না। একটা অ্যান্টিবায়োটিক আমরা যখন ইউজ করলাম, ফ্লোরোফেনিক্যাল যদি আমরা ইউজ করি, সেটা উইথড্রল পিরিয়ড হচ্ছে 15 দিন বা 5 দিন বা 7 দিন। তো আমরা মুরগির সেল দেবো 32 দিনে, আমরা পুশ করলাম 30 দিনে, আমাদের কিন্তু উইথড্রল পিরিয়ড ওটা কিন্তু রক্তের মধ্যে থেকে গেল। তখন আমরা যেটা খাবো ওইটা প্রবলেম। কিন্তু আমি জানি যে 5 দিন পরে এটা উইথড্রল হয়ে যাবে, এটা উইথড্র হয়ে যাবে। সো আমরা দিছি 25 দিনে, 32 দিনে সেল করলাম, তখন আর কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের মুরগিতে সচরাচর খুবই কম পরিমাণে অ্যান্টিবায়োটিক পুশ করা হয়, দেওয়াই হয় না। কখন দেওয়া হয়, যখন আমাদের ব্রুডিং চলে, একবার ব্রুডিং 1 নম্বর দিন থেকে চলে, তখন হয়তো সর্বোচ্চ 7 দিন থাকে উইথড্রল পিরিয়ড এটা কি বলে অ্যান্টিবায়োটিকের। তখন এটা রিকভারি হয়ে যায়, তখন আর ওর উপরে কোনো ধরনের প্রভাব থাকে না মুরগির উপরে, যদি না কোনো বড় ধরনের সমস্যা হয়, রানীক্ষেত গাম্বুরা বা আইবি, যেটা এটা হচ্ছে ব্যাপার। আমার কাছে এটা খুব একটা ম্যাটার করে না, খাবার সুস্বাদু হলেই সুস্বাদু হলে এনাফ, ঠিক রাইট। আছে। আচ্ছা, ওখানে আরেকটা কোশ্চেন ছিল, Sure. সেটা হচ্ছে মানে এই ব্যবসা শুরু করার পরে মুরগি আসলে কাদের প্রয়োজন, বা যে কোম্পানির আন্ডারে আমরা কাজ করবো, এই কোম্পানি আমরা পাবো কই থেকে, মানে এই নলেজটা? মানে কোম্পানি আমরা পাবো কই থেকে বলতে, আমরা যে মুরগিটা যাদের সাথে আমি ব্যবসা করবো সেই কোম্পানির সাথে আমি যোগাযোগ করবো কিভাবে, জি জি এমন একটা বিষয়। দেখো, এটা আমার যোগাযোগ করতে হয়েছে এমন ভাবে যে আমার এলাকায় খোঁজ নিতে হয়েছে যে না, তোমরা আসলে ব্যবসা করো, তোমাদের তো লস হওয়ার সম্ভাবনা আছে অনেক। যখন আমরা লসের কথাটা বললাম, তখন এইটা চলে আসে যে না, তোমরা যদি কোম্পানির সাথে যাও একটা হিউজ ব্যাকআপ পাবা, লসের সম্ভাবনা হয় তবে মানে এটা ইন্ডিভিজুয়ালিও করা যায়। হ্যাঁ 100% করা যায়। এখানে আমার কি হচ্ছে, আমার অভিজ্ঞতাটা হচ্ছে ওদের মাধ্যমে আমি এক্সপেরিমেন্ট করছি এবং আমার প্রফিটও আসছে। যদি আমার লস হয়, এক্সপেরিমেন্ট হলো, পরবর্তীতে আমি নিজেকে অ্যাপ্লাই করতে পারলাম, নিজের ব্যক্তিগত যেটা হয়, এটা হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু নাই। যদি এরকম খোঁজার যদি ইয়ে থাকে, তাহলে আমি ওটা এলাকায় একটু খোঁজ দিলাম। আমাদের প্রত্যেক এলাকায় কিন্তু ব্রয়লারের চাষ আছে এখন, প্রচুর হিউজ আছে। আমি একটা জিনিস হয় কি যে আমরা প্রথম ওইভাবে করলে পরে তাহলে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে তারপরে আমি নিজে করলাম, তারপরে নিজে করলে পরে সেই অভিজ্ঞতাটা রাইট। হ্যাঁ। তো ওই সময় যদি এমনই হয়, তাহলে আমি আমার এরিয়াতে যে ফার্মগুলো আছে তাদের সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই, আপনি যে পোল্ট্রি করতেছেন, আপনারা কিসের মাধ্যমে করতেছেন। যদি তারা ব্যক্তিগত করে এবং প্রত্যেকের কাছে না নলেজ থাকে, তারা প্রত্যেকটা এই বিষয়ে যারা করে থাকে। আর যদিও একান্ত যদি তোমাদের প্রবলেম হয়, আমি তো আছি ইনশাল্লাহ। আর এদের আমি যে আন্ডারে আছি, যে কোম্পানির আন্ডারে আছি, এদের অফিস হচ্ছে রুদ্দিয়া কলেজ মোড়। হ্যাঁ, ওখানে বড় একটা অফিস আছে, যেখানে গিয়ে কথা বললে খুবই ভালো হবে। এবং যদি তোমাদের এত কষ্ট করতে ইচ্ছা না করে, তো আমি তো আছি ইনশাল্লাহ, আমার কাছে বললেই হবে, আমি তোদেরকে জানাই দেবো, তুমি ডিরেক্ট ওদের সাথে কথা বলবে। তো অথেন্টিক ইনফরমেশনটা পাওয়া কোনো সমস্যা নেই। তাহলে তোমার এই বর্তমান অবস্থা নিয়ে তুমি মোটামুটি সন্তুষ্ট এবং গর্বিত। আমি যে দেশের শুরু করতে তরুণ- পারলাম, দেশের তরুণদেরকে কি বলতে চাও? এটা হচ্ছে আমি যে শুরু করতে পারলাম, এটা হচ্ছে সর্বোচ্চ আমি শুকরিয়া আল্লাহর কাছে। শুরু করাটা অনেক টাফ ছিল আমার জন্য, এটা একটা কেবলমাত্র ভিত্তির, রাইট। আস্তে আস্তে এই ফিল্ডটা অনেক বড় নেটওয়ার্কিং এর মধ্যে ছড়াবে। ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাপার। আমি যে বললাম না যে একটা সেক্টরে আমার থাকার আসলে ওইভাবে ইচ্ছা নেই। তবে আমি বাড়ানোর ইচ্ছা আছে। আগে এই ফিল্ডের এই যাত্রাটা এইভাবে জানতাম না, বিশেষ করে কোম্পানিদের যে এইভাবে সাপোর্টিং ব্যাপারটা থাকে। তা আমি কিছুদিন আগে একটা হচ্ছে বিজনেস প্ল্যান শেয়ার করতেছিলাম, যেটা আমার ইউটিউবে আপলোড আছে। তো সেটার সাথে রিলেটেড করে দেখলাম যে আমি একটা মধুর বিজনেসের কথা আমি জানতাম আগে। তো সেই মধুটা দীর্ঘদিন ধরে, বলতে গেলে প্রায় 6 মাস 7 মাস আমাদের মধুর জানি। তো রিসেন্টলি আমি আরেকটা মধুর সোর্স পাইলাম, যেখান থেকে আমাকে খুবই কম মূল্যে মধু সাপ্লাই করতেছে। আচ্ছা, তা আমি এবার চিন্তা করলাম যে আমি আর মধু কোনো গ্রাহককে দিব না, বরং আমি এবার ব্যবসায় তৈরি করবো। কারণ আমি যদি একটা গ্রাহককে দিই, তাহলে ওই গ্রাহক আমার কাছ থেকে সর্বোচ্চ 1 কেজি 2 কেজি ওর ঘরে না ফুরানো পর্যন্ত কিনবে না। কিন্তু আমি যদি একটা ব্যবসায় তৈরি করতে পারি, তাহলে ও মিনিমাম 15 20 30 50 কেজি পর্যন্ত যেতে পারবে। আর আমি স্বল্প লাভ করি যদি, তাহলে 1000 পিস সেল করে যে লাভটা আমার থাকতো, সেটাই আগে হয়তো চিন্তা করতেছিলাম 50 পিস সেল করে ধরবো, কিন্তু এখন সেটা 1000 পিস সেল করে নিব। তো এইটা প্ল্যান করার পরে আমি সবাইকে একসাথে নিয়ে একটা ভিডিও লাইভে গেছিলাম। সেখানে এরকমই বলছিলাম যে আপনারা শুধু এই ফিল্ডে যুক্ত হবেন, পুরো চেইনটা ম্যানেজমেন্ট করা, চালানো, লাভ ক্ষতি সব কিছু ম্যানেজমেন্ট দায়িত্ব থাকবে প্রতিষ্ঠানের। এখন যে যেখান থেকে যুক্ত হবে, সে পার কেজিতে 200 টাকা করে লাভ পাবে, পার কেজিতে 200 টাকা করে লাভ পাবে। আর কেজি হবে 600 টাকা, একেবারে অথেন্টিক চাকের মধু। তো এটা মানে প্রচারের সাথে সাথে দেখলাম
প্রচুর পরিমাণে ডিমান্ড পাইলাম। আর আলহামদুলিল্লাহ প্রথম যেটা নিয়ে আসছিলাম 16 কেজি, সেটা সেল শেষ করে আবার নতুন স্টকও করছে। তো ওইটার সাথে অনেকটা রিলেটেড দেখতেছি যে কোম্পানিরা এখন চেষ্টা করে এক একটা ফিল্ডে তাদের এজেন্ট ক্রিয়েট করার, যারাই অনেক বড় পরিসরে মানে মার্কেট প্লেসটাকে কন্ট্রোল করতে চায় বা প্রভাবিত করতে চায়, তারা একার পক্ষে এত বড় এরিয়া তাদের নিয়ন্ত্রণে একা নেওয়া সম্ভব না। এই জন্য তারা এখন এজেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে এক একটা জায়গায়। যদি আমি একটা এজেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে ও যে শুধুমাত্র আমার মধুর একটা এজেন্ট হচ্ছে তা না, ওর মাধ্যমে আমি আমার প্রফেশনাল ফিল্ডে আরও যতগুলো নেটওয়ার্ক আছে, যেমন আমার গেঞ্জি, তারপরে হচ্ছে ড্রপ শিপিং, অনেকগুলো ফিল্ড, সেগুলো সবই চালাতে পারতেছে। তো অনেকটা ওই ক্যাটাগরি মনে হলো, বাট আমার ক্ষেত্রে আমি খুব রিল্যাক্সে কাজ করি। আমার জন্য জীবনেও এইরকম মাঠে ঘাটে নেমে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, না এটা আমি নিজে করি না। যেটাই হোক, বাট এই যে দেখাশোনাটাও অনেক বড় একটা ব্যাপার। দেখো যেমন এই যে এই এই ছেলেগুলো আসছে, ওদের বাসায় যাচ্ছে বাথরুম পরিষ্কার করা বোয়া লাগবে, আচ্ছা আচ্ছা 17 দিন হয়ে গেছে বলতেই আছে। তা আমি যে একজনকে পাঠাবো সেইটাই মনে করো হয়ে উঠতেছে না। দেখো বিষয়টা আসলে এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকমের। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কেউ চাইলে পারে নিজে রান্না করে খেতে, আবার কেউ চাইলে ঘুমায় ঘুমায় তার বেডের পাশে খাবার চলে আসে। এক একভাবে নেওয়া যায়। তুমি বলতেছো যে না তুমি কষ্ট করার মতন হওনি বা কষ্ট করা তোমার পক্ষে সম্ভব না, এটা তুমি বলতেছো। না মানে আমার আমি বুঝছি, অগোছালো না জিনিসটা না আমি খুব বুঝছি, একটা আমি বুঝছি, problem না। না না এটা আমি বুঝছি। বিষয়টা এমন না, শুরুটা কষ্ট হবে এটা স্বাভাবিক, শুরুটা কষ্ট হবে এটা স্বাভাবিক। হ্যাঁ, এখানে আরো কিছু কিছু বিষয় আছে, যদি জায়গা থাকে বা যদি ইয়ে থাকে। হ্যাঁ, তুমি 5,000 মুরগি সেট করে দিছো, তুমি 2টা লোক রাখছো, দায়িত্ব দিয়ে দিলে, তুমি ঘরের মধ্যে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঘুমাচ্ছো, এবং তুমি 2 দিন পরে একদিন ফার্মে গেছো, যাওয়ার পরে এই মুরগির একটা হয়েছে, এই ট্রিটমেন্টটা চালাই দাও। তুমি তখন কি ডক্টর, তুমি কিন্তু স্কিল্ড, তো তখন তুমি ওখান থেকে অলরেডি অভিজ্ঞতা নিয়ে আসছো। কিন্তু বিষয়টা এমন না যে অভিজ্ঞতা তোমার ঘরের মধ্যে এসে তোমার ভিতরে না ঢুকে না গেল। না, সেটা কখনো বিষয়টা এমন না, তোমার এমন হচ্ছে না, তোমার অবশ্যই স্ট্রাগল করতে হচ্ছে তোমার সাইড থেকে। অবশ্যই। তো একই প্রফেশনে প্রত্যেকটা মানুষ যদি ঢোকে, বা একই যদি রিল্যাক্সেশন প্রফেশন যেগুলো আছে, যেগুলো আমি বলি আমাদের রিল্যাক্সেশন প্রফেশন কোনগুলো আছে, দোকানদারি যে বিষয়টা, সারাদিন বসে বসে কাজ করতে হয়, এটা কিন্তু অনেক কষ্টের। অফিস করাটা কষ্টের, বেশি কষ্ট হবে। এবং মার্কেটিং করাটা সব থেকে বেশি কষ্টের। না, এটা সবথেকে সহজ, না, সব থেকে কষ্টের, সবথেকে সহজ। এটা নিজের কাছে মনে হয়। এটা যদি আমাকে ওরা এখন আমার বলো, সাথে 6 মাস 7 মাস ধরে আছে, আমার আচ্ছা। সাথে অনেকগুলো বিজনেস কনসাল্টিং ওরা দেখছে। যেসব প্রবলেম নিয়ে এক একজন বিজনেস বা এক একজন হচ্ছে প্রতিষ্ঠাতে আসে, ওদের কাছে ওটা খুব ব্যাপক লেভেলের প্রবলেম। ওরা একটা সিম্পল কাজের জন্য আমাকে 10,000 15,000 টাকা অফার করতেছে, নিজের চোখে দেখা 30,000 টাকার কাজ দিচ্ছে। আমি বলতেছি এই কাজে ওই লোকটা 30,000 টাকা ইনভেস্ট করতেছে, আমি ওনারে বলতেছি যে ও জীবনেও প্রতিষ্ঠান চালাতে পারবে না, আর ওই কাজটা আমার করতে সর্বোচ্চ সময় লাগতেছে 30 মিনিট। তো আমার ওই জার্নিটা আমারও করা লাগছে, যার কারণে আমি ওটা বুঝতেছি যে ওটা কতটা সহজ। ওরাও বহুবার দেখছে এই জিনিসটা, যে একটা পেজ ম্যানেজমেন্টে আমি মানে চার্জ করি হচ্ছে 3,000 টাকা, অথচ বাইরে সেটা 1,500 টাকা হয়ে যায়। আমার করতে বসলে ম্যাক্সিমাম সময় লাগবে 20 মিনিট, কিন্তু সেটা আমি টাইম নিচ্ছি 3 মাস। মনিটাইজেশন অ্যাক্টিভ করতে আমার সময় লাগবে সর্বোচ্চ 3 দিন, আমি টাইম নিচ্ছি 3 মাস। তো এটা যে কঠিন ব্যাপার তা না, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে এটার একটা খিদা রাখি, কারণ আমি 3 দিনে করে দিব। আমার ওই জ্ঞানটা 3 দিনে যখন এনে দিচ্ছি, তখন আমার বাজেটটা অবশ্যই 7 থেকে 8,000 টাকা হওয়া উচিত। না তবে তারা এটা অনেকটা ইয়ে ভাববে, অনেকটা লাইট ভাববে যে না এটা আসলে 3 দিনে করে দিচ্ছে, সহজ কাজ, হ্যাঁ এটার জন্য অত ডিমান্ড করা উচিত না। এক্স্যাক্টলি, বাট এই নলেজটা ভ্যালু থাকে না, এই জন্য এটা আমরা মনে করাই যে এটা অনেক কঠিন ব্যাপার। আমরা আচ্ছা, কিছু তুমি শব্দ যেটা- ব্যবহার করি আচ্ছা, প্রফেশনাল। আচ্ছা তুমি যেটা করতেছো না, যে 3 দিনে যে কাজটা করে দিচ্ছে, এই কাজটা তোমার শিখতে কত সময় লাগছে? আমার নিজের কথা বলবো, আমি তো কোনো কোর্স করি নাই, কোনো কিছুই পরীক্ষা করিনি, দিই আমি নাই। নিজে কিছু কোর্স করিনি। সেক্ষেত্রে 2014 সাল থেকে শিখছো? মানে আমি নিজের জন্য ট্রাই করতেছি। আচ্ছা, শেখার পরে এখন 3 দিন লাগতেছে। এই 25 সালে এসে প্রথম স্টুডেন্টরা দিয়ে পেজ খুলাইলাম, মানে এর আগে আমি নিজে খুলে হয় না। আচ্ছা, লাস্টে আমিনুর যে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে, হ্যাঁ। আমার স্টুডেন্ট, হুম। তারে দিয়ে পেজ খুলাইলাম, হুম। আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। সেটা এখন দেখো, বিষয়টা হচ্ছে যে তোমার শিখতে কতদিন সময় লাগছে। এখন তুমি শিখে গেছো দেখে তোমার কাছে মনে হচ্ছে না আমার কাছে অত অগোছালো কাজটা আমার পক্ষে সম্ভব না। বিষয়টা হচ্ছে এমনই হবে, প্রত্যেকটা প্রফেশন তোমার উদ্যোক্তা হওয়ার আগে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট, যে কষ্টের কোনো ইয়ে হবে না। দেখো আমি যদি মনে করি যে আমি বেশি করছি, দূর আমি এত কষ্ট করবো কেন, আমি কলম ঘুরাই আমি টাকা ইনকাম করবো, বিষয়টা এতটা সোজা না। ও নিজেই ভুলে গেছে যে ওর যে স্ট্রাগল গুলো ছিল সেগুলো ভুলে গেছে, এখন মনে করতেছে না আমি আসলে struggle এর মধ্যে আমি- পড়ে নাই, কারণ সেটাই। এটা প্রফেশনাল ফিল্ডে আসে নাই ওই সময়।
দেখো ওই সময় তোমার এইটা মনে হয়েছে যে না তুমি শিখতেছো, জাস্ট শিখে যাচ্ছ, নিজের জন্য করতেছি। করতেছি। আর এই সময় কি হচ্ছে, আমি আমার নিজের জন্য তো অবশ্যই, ফিউচারের জন্য, এবং আমি শিখছি, পরবর্তী কিছু করার ইচ্ছা আছে, এবং ইনকাম আসতেছে, এবং ইনকাম আসতেছে। বিষয়টা হচ্ছে এমন, তার কিন্তু ইনকামটা আসেনি, কিন্তু বাকি সব ছিল। আমার ক্ষেত্রে ইনকাম আসতেছে, তো এই ক্ষেত্রে আমার কষ্ট করাটা ম্যান্ডেটরি। দুই ভাবেই দেখা যায়, ঠিক আছে। জারিফের বিষয়টা ঠিক আছে, এখানে আমার বিষয়টা ঠিক আছে কিনা আমি বলবো না, তবে আমার এখন মনে হচ্ছে না আমার কষ্ট করতে হবে, এটা আমার কাছে রাইট। না, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি যে এই টাইমটাতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যখন এই জার্নিগুলো পার হয়ে যাবে তখন দেখা যাবে তুমি নিজে এটা না করে আরেকজন যদি করতে পারবো। হ্যাঁ, এবং এখান থেকে আরো অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। আমি একটা 1000 মুরগি তারপরে তখন এই কাজটা সহজে আস্তে আস্তে হবে অনেক, এবং আমি যে 850 অনেক কষ্ট হয়েছে, আপনি অনেক কষ্ট, হ্যাঁ, সারা সারাদিন এখানে থাকা হুম। এখন কিন্তু অতটা ইভেন আমাকেও কিন্তু আমার জার্নিতে বললি না যে আমার এরকম টাইম গেছে সারা রাত আমার জায়গা লাগছে। মানে একটা জিনিস নিয়ে পড়তে পড়তে আর্টিকেল, কতগুলো ওয়েবসাইট থেকে আর্টিকেল পড়তেছি, এআই প্ল্যাটফর্মগুলোর সাথে কনসাল্ট করতেছি, ইউটিউব দেখতেছি, একটা সামান্য প্রবলেম ওইটা কিন্তু চাইলেই আমি যে কোনো একজন এক্সপার্টের কাছে কল করে সলভ করে ফেলতে পারতাম। বাট ওই প্রবলেম সলভিংটা নিজে কিভাবে খোঁজা যায়, কিভাবে করা যায়, আচ্ছা, সেটার জন্য অনেক এই সময় তোমার এই লাগে। কথা শুনে আমার মনে হচ্ছে কি, তাহলে আমার এই স্কিলটা একটু শেয়ার করি। সেটা অবশ্যই হচ্ছে, অবশ্যই, আমি কিন্তু 2D অ্যানিমেটর, হ্যাঁ 2D এটা অ্যানিমেটর জানতাম আমি। জানো, তুমি জানো, অন্য কেউ জানে না। তো এই কাজটা শিখতে আমার 3 মাস সময় লাগছে। তো 3 মাসের মধ্যে আমার মনে হয় প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে আমি হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ঘুমাচ্ছি। এমন হয়েছে রাতে কাজ করতে করতে আজান দিয়ে দিয়েছে, তখন আমি তাড়াতাড়ি ল্যাপটপ রেখে ঘুমিয়ে পড়ছি। শিখতে আমার অনেক সময় লাগছে। সো ওই প্রফেশনের মধ্যে আমার ইনক্লুড করার ইচ্ছা আছে, খুবই শিখবি, খুবই শিখবি। ঠিক মোস্ট আছে? ওয়েলকাম। এখন বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ, আমি কোনো একটা বিষয় শুরু করলাম, উদ্যোক্তা হইতে তো যে কোনো একটা বিষয় আমি শুরু করছি, তখন আমার সামনে ভালো কি খারাপ দিক রাস্তা আমি খুঁজে পাবো। হ্যাঁ, আমি এখানে শুরু করলাম দেখে আমি আপ টু বটম আমি এখানেই করে আছি, বিষয়টা এমন না। আমি জাস্ট রাস্তা খুঁজতেছি, রাস্তা খোঁজার জন্য আমি এখানে শুরু করলাম, পরবর্তীতে আমি ভালো রাস্তা পাইছি, অপশন পাইছি, চলে আসলাম। সমস্যাটা কোথায়? আমি তো শুরু তো করছি অ্যাটলিস্ট। মানে কাজের প্রতি প্যাশনেট। সেইটাই এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি প্রফেশন খুঁজতে খুঁজতে আমি সময় নষ্ট করে ফেলছি, আমার 2 বছর শেষ, কোনো লাভ নেই। ঠিক আছে, মোটামুটি আমরা এখানে আমাদের রেকর্ডিং শেষ করতে পারি। লাস্ট যদি তুমি এই যে এআই টেকনোলজি আসতেছে বা তোমার এডুকেশন ফিল্ড তো অবশ্যই কন্টিনিউ করবে। আমিও সবাইকে বলি যে আমাদের এডুকেশন সার্টিফিকেট মাস্ট দরকার, খুব দরকার। ওই জার্নিটা আমাদের অবশ্যই দরকার, কিন্তু আমাদের বাস্তবতা অভিজ্ঞতাটা নিয়ে বা এর পাশাপাশি হলে সেটা ভালো হয়। ভালো হয় মানে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্কেবল হয়। তো এই যে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নতুন প্রজন্মের যে শক্তিশালী প্রযুক্তি আসতেছে, জানো কিনা জানি না, যে অলরেডি একটা রোবট সে গর্ভধারণ অবস্থায় আছে, আগামী 3 মাস পরে সে বাচ্চা প্রসব করবে। একটা মানুষ সে রোবট, মানে ফর দ্য ফার্স্ট টাইম পৃথিবীতে একটা রোবট তার গর্ভে একটা মানুষ সন্তান ধারণ করতেছে, এবং আচ্ছা, আমি এটা এটা জানতাম না। আগামী 3 মাস পরে সে এখনো পর্যন্ত সাকসেসফুল আছে, আগামী 3 মাস পরে প্রসব হবে। তো এরকম একটা যে জামানাতে আমরা আসতেছি যেখানে রোবট মানুষ জন্ম দিচ্ছে, সেখানে কর্মক্ষেত্রগুলো আরো কঠিন হবে, মানুষ হচ্ছে খুব মানসিকভাবে বিধ্বস্ত হবে। আমি নিজে প্রতিদিন কমপক্ষে 3টা মানে ক্লায়েন্ট কনসাল্টিং রাখি, সেখানে আমি ম্যাক্সিমাম মানে এই পর্যন্ত প্রায় 17-18টা এরকম মানুষ পাইছি যারা খুবই হতাশ, মানে বয়স 18 বছরও হয়নি, মেয়ে ছেলে মিলায়। তার মধ্যে 4টা রানিং সুইসাইড ক্যান্ডিডেট, মানে 2জন সুইসাইড করছে তাদের সিবলিং, আর 2জন ফেস করতেছে এই সিচুয়েশন। তো মানে যখন এই ধরনের প্রফেশনাল ফিল্ডের যারা আছে তারা মোটামুটি জানে কিরকম ভয়ানক একটা প্রজন্ম আমাদের সামনে বেড়ে উঠতেছে, মানসিকভাবে ভারসাম্যহীন। এটার অনেক কারণ আছে। কিছু সন্তান আছে যারা আমার কাছে শুধু একটা পরিবার চায়, মানে 1 ঘন্টা যদি কনসাল্টিং করি সে 1 ঘন্টায় ননস্টপ শুধু কাঁদতে থাকে, এরকম সংখ্যা প্রায় 6 থেকে 7 জন। কিন্তু যে আমার সাথে কথা বলতেছে সে মনে করতেছে ওই হয়তো পৃথিবীতে একা যে এই সিচুয়েশন ফেস করতেছে। আচ্ছা, আবার আমি যখন কাউকে গল্প শেয়ার করতেছি সে মনে করতেছে আমি হয়তো একজনের কথা শেয়ার করতেছি, বাট আমি যেহেতু এই সার্ভিস ফিল্ডে আছি সেই জন্য আমার অভিজ্ঞতাটা আমি বুঝতেছি যে আমি টাকার বিনিময়ে কনসাল্টিং করতেছি, তাতে যদি এতগুলো লোক আসে তাহলে আমার কাছে আসতে পারতেছে না, এই সাহসী উদ্যোগটা নিতে পারতেছে না, এরকম আরো কত সংখ্যক লোক, এটা আমি বুঝতে পারি। তো এরকম একটা ভয়াবহ প্রজন্ম আর এরকম একটা ভবিষ্যৎ, আর সেখানে এরকম একটা শক্তিশালী প্রযুক্তি, সেখানে আমাদের দেশের এই অবস্থা, চাকরির বাজারের এরকম হচ্ছে
দুরবস্থা হুম। সবকিছু মিলায়ে তুমি সংক্ষেপে যদি মাত্র 10 থেকে 15 লাইনে তোমার কিছু কথা শেষ করতে পারতা বা রাখতে পারতা। আচ্ছা, এআই এর ব্যাপার এবং আমাদের যে প্রফেশনের ব্যাপার খুবই সামান্য বলবো, সেটা হচ্ছে এখন আমরা তো বুঝতেই পারছি এআই কতটা শক্তিশালী হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। কিন্তু কিছুদিন পরে হয়তো আমাদের জব ক্রাইসিস এত পরিমাণে হবে মানে যেখানে মানুষ দরকার হবে না, কিন্তু এআই সেটাকে মেনটেন করবে। তো আমাদের আসলে এইভাবে খুবই সহজ একটা চিন্তা করার জায়গা আছে, সেটা হচ্ছে এটা করতে পারি আমরা এআই এর কাছে জিজ্ঞাসা করতে পারি যে তুমি আমাকে বলো যে 5 বছর পরে গিয়ে কোন প্রফেশনটা আসলে এআই দখল করতে পারবে না। আমার সেক্টরটা আমি একটু প্রমোট করি একটা মিনিট। সেটা হচ্ছে চাইলে এআই এটা পারবে না, ফার্মিং সেক্টরটা এআই পারবে না প্রথমত। দ্বিতীয়ত মানুষ জীব যতদিন আছে, জীবন যতদিন আছে, এই সেক্টরটা চলবে, রাইট? সো এইখানে ভালো একটা সুযোগ আছে যে আমাদের ওই যে ভয়টা কাজ করতেছে না। আর দ্বিতীয়ত এআই এর বিষয়ে যদি আমরা নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ এআই কে দিয়ে আমরা কাজ করবো, সেটা আবার আলাদা সেক্টর হতে পারে। কিন্তু এমন কোনো সেক্টর আমরা চুজ করবো না যে আমাদের ভয় থেকে যাবে যে না এআইটা দখল করতে পারে আমাদের সেক্টরটা, আমাদের স্কিলটা ক্রপ্ট হয়ে যেতে পারে, এমন সেক্টর আমরা চুজ করবো না, যেহেতু আমাদের এখন সুযোগ। হ্যাঁ, তুমি যদি এআই কে কিছু জিজ্ঞাসা করো, ওর অ্যান্সারটা কিন্তু আমি আগে প্রেডিক্ট করতে পারি। আচ্ছা মানে এত পরিমাণ ওর সাথে আমার কাজের। আচ্ছা। আর তুমি যেটা বললা এই সেম কাজটা আমিও করছিলাম, যে 10-15 বছর পরে যখন সবকিছু এআই কন্ট্রোল করতেছে, তাহলে আমার কর্মক্ষেত্র কি হতে পারে। তো সেও আমাকে আমার কর্মক্ষেত্রের এখন যে আমার যাত্রাটা রাশিক দ্য অ্যাওয়েকেনিং, এটার কথা তার কাছ থেকে ছিল যে এআই শুধুমাত্র দুইটা জায়গায় ব্যর্থ থাকবে বা দুইটা ক্ষেত্র নিতে পারবে না। একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সে কখনো এআই নিজের ক্ষেত্র তৈরি করতে পারবে না। ও অ্যাক্টিং করতে পারবে কিন্তু ব্যক্তি বিশেষে নিজেকে প্রস্তুত করে তার যেটা প্রাপ্য বা যেটা চাহিদা সেটা দিতে পারবে না। আর 2, এআই কখনো সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সচেতনও হবে না, আবার বিশ্বাসীও হবে না। তো যদি আমরা আধ্যাত্মিক ক্ষমতাকে কাজে না লাগাই, তাহলে আমরা এআই এর এই কঠিন জামানাতে নিজেদের মনস্তত্ত্ব কিংবা প্রফেশনাল বা সম্পর্ক কোনোটাই টিকিয়ে রাখতে পারবো না। এই জন্য কিন্তু আমার ট্যাগলাইন রিকানেক্টিং ইন্টেলিজেন্স উইথ দ্য সোল। আচ্ছা, এটা হওয়া উচিত। একসময় আসা আমার প্রতিষ্ঠানে, এবার আমি তো এসে গেলাম, অনেকদিন ধরে আসবো করে আসা হয়নি, এই প্রজেক্টের থ্রুতে আসা। এই প্রজেক্টটা মূলত বিল্ড আপ হচ্ছে, তুমি হয়তো দেখছো বা জানো, আমি সরকারকে আবেদন করছি একটা মানুষ সাকসেসফুল হইতে পারে 3 ভাবে, একাডেমিক্যালি, রিলেশনালি আর হচ্ছে ফিনান্সিয়ালি। তো আমরা সমাজে সাকসেসফুল ব্যক্তি দেখতে পাই, কিন্তু এই 3 স্তরে একই সাথে সাকসেসফুল আছে এমন ব্যক্তিত্ব চরিত্র খুঁজে পাওয়া যায় না। তো আমাদের এমন একটা সেশন দরকার যেখানে আমাদের উচিত এমনভাবে ট্রেন হওয়া যেটা মানুষকে এই 3 অবস্থায় সাকসেসফুল হইতে শেখাবে। তো তার মধ্যে এটাও একটা কর্মক্ষেত্র, মানে কর্মমাত্রা। আর এরপরে যাব একটা আমাদের যশোর মহিলা কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে। আচ্ছা, তাকে আমন্ত্রণ জানাবো, সে আসবেন, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন। এই কোলাবোরেশনগুলো এদের সিভির জন্য খুব শক্তিশালী হবে, একটা প্রফেশনাল পরিচিতি, পাশাপাশি তার অভিজ্ঞতাটা অবশ্যই অনেক শক্তিশালী। তিনি একটা সরকারি কলেজের প্রিন্সিপাল, বিশেষ ক্যাডার। সো এইভাবে অনেক রকম কর্মকাণ্ড দিয়ে আমার প্রজেক্টটা সাজিয়ে রাখছি। তোমাকে আর আমন্ত্রণ চিঠি দেবো না, কারণ তোমার সাথে হয়ে গিয়েছে। আমি এমনি যাবো, ভাইয়ের মতো সমস্যা নেই। তো তোমার নাম্বার এরা চাইলে তো নিতে পারতেছে। ভিজিটিং কার্ড ছাপাইছো? না, ছাপাও না, এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমি এদিকে ফোকাস করছি না এভাবে এখন, এটা সময় আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন আছে যে আমরা ধরেন একটা যে কি যেন বললেন না যে 3টা হয়েছে মুরগি একবার প্রতি দিন টাকা এটা একটা কি বলে চালান ইনভয়েস। চালানের পরে যে মুরগিটা সেল দেওয়ার পরে এটা কতদিন গ্যাপ রাখতে হয়? যে 10 থেকে 12 দিন ম্যাক্সিমাম। গ্যাপ রাখার পরে তারপরে নতুন আবার চালানো, যাতে এর ভিতরে আমরা ফার্মটা পরিষ্কার করে ফেলবো, জীবাণুমুক্ত করে ফেলবো, এটাই।